আমি ডক্টর আফিয়া আক্তার জাহান আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক অ্যাকচুয়ালি অনেকগুলো: মাল্টিপল প্রেগন্যান্সি, প্রিন্যাটাল স্ক্রিনিং, প্রি কনসেপশনাল কাউন্সেলিং, দেন এনিমিয়া, তারপর হলো গিয়ে কোয়াগুলেশন ডিসঅর্ডার, দেন হলো প্লাসেন্টা, পলিহাইড্রামনিয়াস, অলিগোহাইড্রামনিয়াস, অনেক কিছু। তো এর মধ্যে হলো গিয়ে সবগুলা আজকে আমি বলবো না, যেহেতু পরশুদিন মাল্টিপল প্রেগনেন্সি এবং কোয়াগুলেশন ডিসঅর্ডার দুটার একটা ক্লিনিক্যাল ক্লাস আছে। সো এই দুইটা আমি বাদ রাখবো, আর এনিমিয়াটা আমি কিছুটা আজকে বলে দেব। ঠিক আছে, প্রথমে আমি শুরু করি প্রিন্যাটাল স্ক্রিনিং দিয়ে। যদি আপনাদের কারো শুনতে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু জানাবেন। একটা আচ্ছা, তো প্রি কনসেপশনাল কাউন্সেলিং যেটা, এটা আপাতত দৃষ্টিতে মনে হয় যে তেমন খুব একটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা হলো কি 2019 সালে কিন্তু একবার শর্ট নোট হিসেবে আসছিল। কোয়েশ্চেনটা ছিল এরকম: প্রি কনসেপশনাল কাউন্সেলিং ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ অবস্টেট্রিক কেয়ার, জাস্টিফাই। এছাড়া প্রি কনসেপশনাল কাউন্সেলিং অ্যাকচুয়ালি অস্পের পার্ট। এখানে কাউন্সেলিং যে পোর্শনটা আমাদের থাকে, দুটা কাউন্সেলিং থাকে, একটা গাইনির। এখানে হলো গিয়ে একটা আপনার এখানে যে কোনো একটা কাউন্সেলিং আসতে পারে, হইতে পারে সেটা হলো গিয়ে সেটা আপনাকে স্পেসিফিক দিয়ে দিবে যে হয়তো তার আগের বাচ্চাটা আইইউডি, এখন তার হলো গিয়ে প্রি কনসেপশনাল কাউন্সেলিং এ আসছে, অথবা বাচ্চাটার হলো গিয়ে থ্যালাসেমিয়ার হিস্ট্রি আছে আগে, মানে তার আগের বাচ্চার। সো অথবা দুইজনই হলো গিয়ে থ্যালাসেমিয়া ট্রেড, তো এখন প্রি কনসেপশনাল কাউন্সেলিং এ আসছে, এরকম স্পেসিফিক্যালি দিয়ে দিবে। ঠিক আছে। আর রিটেনে যদি আসে তাহলে এরকমই আসবে, যে এরকম একটা শর্ট নোটের মতন। এখন তো শর্ট নোট একটু কমই আসে, তারপরে আপনারা শিখে রাখবেন অ্যাকচুয়ালি প্রি কনসেপশনাল কাউন্সেলিং জিনিসটা কি। যখন একটা কাপল তার কনসিভ করার আগে হলো গিয়ে কোন একটা কাউন্সেলিং এর জন্য আসে, তখন সেটাকে আমরা প্রি কনসেপশনাল কাউন্সেলিং। অ্যাকচুয়ালি এটা কি? অ্যাসেসমেন্ট অফ দ্য পটেনশিয়াল ইম্প্যাক্ট অফ মেডিকেল অ্যান্ড অবস্টেট্রিক কমপ্লিকেশন and outcome of pregnancy before actual complication conception is known as preconceptional counseling. তো প্রিকনসেপশনাল কাউন্সেলিং অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যাদের হলো গিয়ে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, যাদের কোনো ধরনের কোমরবিডিটি থাকে, তাদের জন্য কিন্তু প্রিকনসেপশনাল কাউন্সেলিংটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। তো এটার এইম কি? এইম হলো গিয়ে টু প্রিপেয়ার এ উইমেন টু হ্যাভ এ প্রেগন্যান্সি উইথ অ্যান অপটিমাল স্টেট অফ হেলথ। মেইনলি হলো গিয়ে পেশেন্টটা বা উইমেন যেন একটা অপটিমাল স্টেটে গিয়ে সে কনসিভ করে। যদি তার ওয়েটটা বেশি থাকে তাহলে আমরা তাকে ওয়েটটা কমিয়ে হলো গিয়ে অপটিমাম ওয়েটে নিয়ে আসবো। যদি ওয়েট কম থাকে তাহলে হলো গিয়ে ওয়েট ইনক্রিজ করে আমরা অপটিমাম ওয়েটে নিয়ে আসবো। এছাড়া তার যদি থাইরয়েড ডিসঅর্ডার থাকে, ডায়াবেটিস থাকে, দেন হলো গিয়ে প্রেশার থাকে, তাহলে এগুলো আমরা কন্ট্রোল করে অপটিমাইজড স্টেটে গিয়ে পেশেন্টটা হলো গিয়ে কনসিভ করবে। এটাই হলো গিয়ে আমাদের মেইন এইম। আর প্রেগনেন্সি সেফ, যেন হলো গিয়ে সেফটা কেন, যেন প্রেগনেন্সিটা মা এবং বাচ্চা দুজনের ক্ষেত্রে হলো গিয়ে সেফ হয়। তো এটার ইম্পর্টেন্সটা অ্যাকচুয়ালি কি? ইম্পর্টেন্স কি? প্রথমত হলো গিয়ে আমরা আইডেন্টিফিকেশন করব অফ দ্য হাই রিস্ক ফ্যাক্টরস। আমাদের কাছে সব পেশেন্ট, আমাদের দেশে তো হলো গিয়ে এভাবে এত প্রচলিত নাই প্রিকনসেপশনাল কাউন্সেলিং এ সবাই যে আসবে তা না। তো আইডেন্টিফিকেশন অফ দ্য হাই রিস্ক ফ্যাক্টরস, আমরা আমাদের কাছে যে পেশেন্ট গুলো আসবে এর মধ্যে কার কার হলো গিয়ে পেশেন্ট গুলো হাই রিস্ক, তো তাদের ক্ষেত্রে হলো গিয়ে আমরা সেই পেশেন্ট গুলাকে আইডেন্টিফাই করব। দেন ইমপ্রুভমেন্ট অফ দ্য মানে হেলথ স্ট্যাটাস। হ্যাঁ, যেটা বললাম যে হেলথ বেশি থাকলে, ওবেস থাকলে তাকে আমরা কমাবো, এবং কম ওয়েট থাকলে তাকে আমরা ইনক্রিজ করব। দেন ইমিউনাইজেশন। হ্যাঁ, ইমিউনাইজেশন কি? যদি তার রুবেলা হেপাটাইটিস বি ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে তাকে আমরা ইমিউনাইজড করে দেবো। ঠিক আছে, আপনাদের হয়তো বা একটু সমস্যা হতে পারে, একটা বাচ্চার চিৎকার শোনা যাচ্ছে, বাট এটা আমার বাচ্চা না, বাসার কোনো বাচ্চা। তো তিনটা আই কিন্তু, তাহলে আইডেন্টিফিকেশন, ইমপ্রুভমেন্ট এন্ড ইমিউনাইজেশন। ঠিক আছে, এরপর হলো গিয়ে অপটিমাইজেশন অফ দ্য কোমরবিডিটি, যেটা আমরা এতক্ষণ বললাম। দেন হলো গিয়ে আমরা দুইটা এস মনে রাখবেন: স্টপেজ অফ দ্য এনি অফেন্ডিং ড্রাগস। ধরেন সে যদি কোনো ধরনের অ্যান্টি অ্যান্টিফলেট ড্রাগস খায়, অথবা হলো গিয়ে তার কোনো কেরাটোজেনিক ড্রাগস খাওয়ার হিস্ট্রি আছে, যেমন ধরেন, অথবা এমন কোনো ড্রাগস সে পাচ্ছে যেটা তার প্রেগনেন্সিকে এফেক্ট করবে, সেই ড্রাগসটাকে আমরা স্টপ করে দেবো। হ্যাঁ, যেমন হলো গিয়ে সে যদি এসি ইনহিবিটর খায়, হাইপার টেনশনের ক্ষেত্রে আমাদের যে প্রেগনেন্সি সেফ ড্রাগস গুলো আছে এগুলো ছাড়া অন্য কোনো কিছু নিচ্ছে, তাহলে আমরা সেটাকে স্টপ করে দেবো অথবা চেঞ্জ করে দেবো। ঠিক আছে,
2 নাম্বার হলো কি সাপ্লিমেন্টেশন। এখানে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন অনেকগুলো ডিজিজকে হলো কি প্রিভেন্ট করে। এরপর হলো কি যদি পেশেন্টের মানে প্রিভিয়াস কোনো এরপর তাহলে আপনারা মনে রাখলেন কি প্রথমে 3টা আই, আইডেন্টিফিকেশন, ইমপ্রুভমেন্ট, ইমিউনাইজেশন, দেন একটা ও, 2টা এস, OSS, optimization, stoppage and supplementation. Then GRL, girl, হ্যাঁ, GIRL দিয়েও ওইখান থেকে একটা আই টেনে নিয়ে এসে আপনারা GIRL দিয়েও মনে রাখতে পারেন। বাট GRL দিয়ে কি মনে রাখবেন, একটা হলো গিয়ে জেনেটিক কাউন্সেলিং, দেন হলো গিয়ে জেনেটিক কাউন্সেলিং, দেন আরেকটা হলো গিয়ে রিপিটেড প্রেগন্যান্সি লস যাদের, সেই কজটা আমরা আইডেন্টিফাই করব। আর 3 নাম্বার হলো গিয়ে তার হলো গিয়ে লাইফস্টাইল মডিফিকেশন। তো এইটার ক্ষেত্রে ইম্পর্টেন্সটা কি, এই প্রি কনসেপশনাল কাউন্সেলিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্সটা কি, পেশেন্টটা হলো গিয়ে তার একটা হেলদি লাইফস্টাইলে আসলো, তার পেশেন্ট হলো গিয়ে তার মানে তার হেলথ স্ট্যাটাস সম্পর্কে জানলো, মানে তার একটা সাইকোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হলো এবং সে একটা প্রিপেয়ার্ড হলো ফর দ্য প্রেগনেন্সি। এবং এটার ক্ষেত্রে আমাদের মানে লিমিটেশন কি, আমাদের দেশে এখন এটা সচেতন না এবং ম্যাক্সিমাম প্রেগনেন্সি হলো কি আনপ্ল্যান্ড। ঠিক আছে, তো এই হলো গিয়ে প্রিকনসেপশনাল কাউন্সেলিং। এখানে আমরা কি করি, কিছু হিস্ট্রি নেই, এক্সামিনেশন করি, ইনভেস্টিগেশন করি। হিস্ট্রি নেই কি, হিস্ট্রি নেই হলো গিয়ে তাদের কনস্যাঙ্গুইনাস ম্যারেজ কিনা, তার আগের বাচ্চাটা আগে তার কোনো প্রেগনেন্সি ছিল কিনা, সেই প্রেগনেন্সি প্ল্যান্ড অর আনপ্ল্যান্ড ছিল কিনা, প্রেগনেন্সিতে তার কোনো ধরনের কমপ্লিকেশন ছিল কিনা, এবং হলো গিয়ে তার ডেলিভারিটা কেমন হয়েছে, পোস্টপার্টামে কোনো ধরনের ডিউরিং লেবার এবং হলো গিয়ে আফটার ডেলিভারি তার কোনো ধরনের কমপ্লিকেশন ছিল কিনা, এগুলো আমরা জিজ্ঞেস করি। 2 নাম্বার তার কোনো হেরিডিটারি ডিজিজ আছে কিনা, তার ফ্যামিলি কোনো হিস্ট্রি আছে কিনা, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, এগুলো নেই। এক্সামিনেশন আমরা কি করি, এক্সামিনেশন হলো গিয়ে জেনারেল এক্সামিনেশন করি। আমরা সাধারণত যা দেখি হাইট, ওয়েট, BMI, পালস, ব্লাড প্রেশার, মানে ভাইটাল সায়েন্স গুলো দেখি। ব্রেস্ট, থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন এগুলো করি। পার অ্যাবডোমেনে কোনো ধরনের ম্যাস আছে কিনা দেখি, ইনভেস্টিগেশন। আর হলো গিয়ে পারভাইজানাল আমরা এতটা করি না, যদি প্রয়োজন হয় আমরা তখন আমরা করি। এছাড়া আর কি করতে পারি, আমরা হলো গিয়ে ইনভেস্টিগেশন করতে পারি। ইনভেস্টিগেশন কি, নর্মালি একটা সিবিসি, দেন ইউরিন আরই, তার কোনো ধরনের ইনফেকশন আছে কিনা। এছাড়া আর আমরা কি ধরনের কাজ করতে পারি, যেমন ধরেন হলো গিয়ে আমরা যদি তার পেশেন্টের হলো গিয়ে থ্যালাসেমিয়ার একটি হিস্ট্রি থাকে, কোনো হিস্ট্রি থাকে, তাহলে আমরা আয়রনটা করতে পারি, সিরাম আয়রন মেজারমেন্ট করতে পারি। আয়রন ওভারলোড থাকলে তাকে আমাদের টেস্ট ভেরিঅক্সামিন দিতে হবে এবং তখন আমাদের জেনেটিক কাউন্সেলিং লাগবে। তো এগুলো ঠিক আছে। জেনেটিক কাউন্সেলিং জিনিসটা কি, জেনেটিক কাউন্সেলিং হলো কি যাদের মেজর কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকে, সাধারণত 3% নিউবর্ন বাচ্চাদের জেনেটিক মানে অ্যাবনর্মালিটি থাকে, মেজর কনজেনিটাল অ্যানোমালি থাকে। তখন হলো গিয়ে এবং 5% হলো গিয়ে স্টিল বর্নের ক্ষেত্রে থাকে। তো তাদের ক্ষেত্রে আমরা কি করি, যে জেনেটিক কাউন্সেলিং করি। কাদের ক্ষেত্রে, যাদের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির হিস্ট্রি আছে, হ্যাঁ, নিউমেরিক অথবা স্ট্রাকচার, এগুলো এখনো আমাদের দেশে ওইভাবে হয় না, বাট এগুলো আমরা মনে রাখবো। সিঙ্গেল জিন ডিসঅর্ডার যদি ফ্যামিলিতে থাকে, যেমন সিস্টিক ফাইব্রোসিস যদি থাকে, পলিজেনিক অথবা মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার থাকে যদি থাকে, দেন টেরাটোজেনিক এক্সপোজার যদি থাকে, তখন এইসব ক্ষেত্রে আমরা কি করি, জেনেটিক কাউন্সেলিং করি এবং প্রিন্যাটাল স্ক্রিনিং করি। হ্যাঁ, তো প্রিন্যাটাল স্ক্রিনিং মানে কি, প্রিন্যাটাল হলো গিয়ে আপনার হলো আমরা বাচ্চাটা সুস্থ বাচ্চা হবে কিনা সেটা হলো কি বাচ্চা ডেলিভারি হওয়ার আগে জানবো যে এই বাচ্চাটার কোনো ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আছে কিনা। তো এটাকে আমরা বলি হলো গিয়ে প্রিন্যাটাল স্ক্রিনিং। তো এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। কিছু আমরা সব প্রসেসকে 2 ভাগে ভাগ করি, একটা হলো গিয়ে নন ইনভেসিভ প্রসেস আর একটা হলো গিয়ে ইনভেসিভ প্রসেস। নন ইনভেসিভ কি কি হতে পারে, একটা হলো গিয়ে আল্ট্রাসোনোগ্রাম, দেন হলো গিয়ে আমরা ব্লাড স্যাম্পল, মায়ের ব্লাড স্যাম্পল, হ্যাঁ, ব্লাড স্যাম্পল নিয়ে কি করতে পারি, ফিটাল সেল ফ্রি ফিটাল ডিএনএ করতে পারি, দেন হলো গিয়ে এছাড়া ফিটাল ইকো করতে পারি। এগুলো হলো গিয়ে নন ইনভেসিভ। আর ইনভেসিভের মধ্যে কি, কোরিওনিক, ভিলাস স্যাম্পলিং, অ্যামনিওসেন্টেসিস, কর্নোসেন্টেসিস। ঠিক আছে, তাহলে প্রিন্যাটাল জেনেটিক স্ক্রিনিং যেটা, এটা ডেফিনেশনটা কি হবে, ডিটেকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ কাপলস হু আর অ্যাট হাই রিস্ক ফর হ্যাভিং এ চাইল্ড উইথ অ্যান ইনহেরিটেড ক্রোমোজোমাল হতে পারে অর জেনেটিক ডিসঅর্ডার হতে পারে। ঠিক আছে, নন ইনভেসিভ স্ক্রিনিং ফর দ্য ক্রোমোজোমাল অ্যানোমালি একটা মানে একটা রুটিন হওয়া উচিত, যদিও আমাদের দেশে এগুলা মানে এত বেশি না, আমরা হাই রিস্ক ইয়েতে করি, হাই রিস্ক পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে করি। তো হাই রিস্ক পেশেন্টের মধ্যে কারা কারা আছে, হাই রিস্কের মধ্যে হলো গিয়ে কিছু রিস্ক ফ্যাক্টর, ম্যাটার্নাল কিছু রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, প্রিন্যাটাল কিছু রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। হ্যাঁ, তো ম্যাটার্নাল রিস্ক ফ্যাক্টর কি, যদি মায়ের এজটা অনেক বেশি হয়, মোর দেন 35 ইয়ার্স,
ফ্যামিলিতে ফ্যামিলি হিস্ট্রি অফ কনজেনিটাল অ্যানোমালি অথবা নিউরাল টিউব ডিফেক্ট আছে, অথবা এই মায়ের প্রিভিয়াস বাচ্চাটাই কনজেনিটাল অথবা নিউরাল টিউব ডিফেক্ট আছে, হ্যাঁ, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে। দেন এই কয়েকটা আপনারা মনে রাখেন, অথবা বারবার হিস্ট্রি অফ রিকারেন্ট মিসক্যারেজের হিস্ট্রি আছে। এই চারটা জিনিস মনে রাখেন, এইজ বেশি, ফ্যামিলিতে ফ্যামিলি হিস্ট্রি অফ কনজেনিটাল অ্যানোমালিস অথবা হলো গিয়ে ক্রোমোজোমাল অ্যানোমালিস, প্রিভিয়াস বাচ্চার হলো গিয়ে কনজেনিটাল অথবা ক্রোমোজোমাল অ্যানোমালি, অথবা হলো গিয়ে হিস্ট্রি অফ রিকারেন্ট মিসক্যারেজ। এছাড়া ওয়ান অর বোথ প্যারেন্টের যদি কোনো ধরনের ক্যারিয়ার থাকে তাহলে আমরা করতে পারি। যদি কারো হলো গিয়ে দুই বাবা মা দুইজনের যদি থ্যালাসেমিয়া ট্রেড থাকে, তখন এই বাচ্চাটা থ্যালাসেমিয়া মেজর হওয়ার একটা চান্স থাকে। সো তাদের ক্ষেত্রে কিন্তু তখন আমরা একটা কি করতে পারি, যে প্রিন্যাটাল স্ক্রিনিং করতে পারি। আচ্ছা, এছাড়া প্রিন্যাটাল রিস্ক ফ্যাক্টর মানে কি? মানে হলো কি এই প্রেগন্যান্সিতে আমরা কি কি রিস্ক ফ্যাক্টর পাচ্ছি যেটার জন্য আমার একটু সন্দেহ লাগতেছে এই বাচ্চাটার স্ক্রিনিং করা দরকার। একটা হলো কি অলিগোহাইড্রামনিয়াস যদি থাকে, বাচ্চার পানি কম অথবা পানি বেশি, পলিহাইড্রামনিয়াস, অথবা বাচ্চাটাই অনেক ছোট, সিভিয়ার সিমেট্রিক্যাল গ্রোথ রেস্ট্রিকশন। আমরা জানি দুই রকম, একটা অ্যাসিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল হলে বেশি মানে আমাদের ভালনারেবল। দেন অ্যাবনর্মাল ইউটেরাইন ফাইন্ডিংস, এই যে আমি বললাম নন ইনভেসিভ, আমি একটা জেনেটিক আল্ট্রাসাউন্ড করতে দিলাম, আল্ট্রাসাউন্ডে আসলো যে অ্যাবনর্মাল ফাইন্ডিংস আসলো। কি অ্যাবনর্মাল ফাইন্ডিংস এটা আমরা একটু পরে জানবো। দেন মায়ের হলো গিয়ে পেরি কনসেপশনাল পিরিয়ডে আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল। কিভাবে বুঝবেন? আপনার কাছে যখন বুকিং আসছে তখন দেখা গেল যে ফাস্টিং এর তার 12, 13, 14 এরকম। তারপর হলো গিয়ে পেশেন্টের ইনফেকশনের একটা হিস্ট্রি আছে, টেরাটোজেনিক ইনফেকশন, যেমন রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, এগুলোর যদি কোনো হিস্ট্রি থাকে তাহলে আমরা এই পেশেন্ট গুলার তখন আমরা কি করব, তখন হলো গিয়ে জেনেটিক স্ক্রিনিং করব। এখন স্ক্রিনিং এর ক্ষেত্রে আমি যে জিনিসগুলা বললাম যে নন ইনভেসিভ এবং ইনভেসিভ। ইনভেসিভ মনে রাখবেন তিনটা, কোরিওনিক ভেলাস স্যাম্পলিং, অ্যামনিওসেন্টেসিস, কর্ডোসেন্টেসিস, বাকি মোটামুটি সবই হলো গিয়ে আমাদের নন ইনভেসিভ। তবে নন ইনভেসিভ এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো গিয়ে সেল ফ্রি ফিটাল ডিএনএ, হ্যাঁ। আচ্ছা, এছাড়া আমরা আরো কিছু ম্যাটারনাল সিরাম করতে পারি, যেমন ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, আনকনজুগেটেড ইস্ট্রায়ল 3, এইচসিজি ইনহিবিন এ, এগুলো। তো এগুলো করলে আমরা এগুলোর ভ্যালু দেখে আমরা কি করতে পারি, অ্যাসেস করতে পারি যে এই বাচ্চাটা সুস্থ হবে নাকি অসুস্থ, হ্যাঁ। তো একদমই হলো গিয়ে কেউ নাই, আপনারা যারা শুনবেন রেকর্ডেড ক্লাস তারা আমাকে কোনো সমস্যা হলে জানবেন। আচ্ছা, তো হলো কি ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, এটা হলো, এটার কিন্তু আপনাদের ছোট ছোট যে এসএকিউ থাকে এটার ভিতরে আসতে পারে, হ্যাঁ, এর আগেও আসছে। তো ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন বোঝাই যাচ্ছে এটা একটা অনকোফিটাল প্রোটিন, যার এটা হলো কি প্রডিউসড বাই দা বাচ্চা, হ্যাঁ। বাচ্চার কোন পোর্শনটা, ইয়ক স্যাক এবং ফিটাল লিভার থেকে আলফা ফিটোপ্রোটিনটা প্রডিউস হয়। সো এর যদি হাইয়েস্ট অনেক বেশি থাকে শরীরে তাহলে আমরা ধরে নিব কিছু কন্ডিশন হতে পারে। একটা হলো গিয়ে রং জেস্টেশনাল এজ। কারণ কি জেস্টেশনাল এজ আমরা কিভাবে বুঝবো? এটা হলো গিয়ে ফিটাল সিরাম এবং অ্যামনিওটিক ফ্লুইডে ম্যাক্সিমাম থাকে হলো গিয়ে হাইয়েস্ট লেভেলে থাকে 13 উইকসে, আর ম্যাটারনাল সিরামে থাকে হলো গিয়ে 32 উইকসে। সো এর চেয়ে যদি বেশি হয়ে যায় তখন হতে পারে তার রং জেস্টেশনাল এজ, অথবা ওপেন নিউরাল টিউব ডিফেক্ট, মাল্টিপল প্রেগন্যান্সি। তাহলে একটা দেখলাম যে হলো কি প্রথম হলো কি রং জেস্টেশনাল এজ, অথবা বাচ্চা দুইটা, অথবা বাচ্চার কিছু প্রবলেম। কি কি প্রবলেম? মাথার মধ্যে হলো কি নিউরাল টিউব ডিফেক্ট, পেটের মধ্যে আসেন অ্যান্টেরিয়র ওয়াল ডিফেক্ট, পেটের ভিতরে ঢুকেন রেনাল অ্যানোমালি, ঠিক আছে। এছাড়া RH আইসো ইমিউনাইজেশন আর ফিটাল ডেথেও হলো কি ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন রেইজ করতে পারে। লো লেভেল হয় দুইটা জায়গায়, একটা হলো কি ডাউন সিনড্রোম, আরেকটা হলো কি জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ। এই দুইটা জায়গায় হলো কি ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিনের লেভেলটা কমে যায়। আচ্ছা, এরপর আরেকটা হলো কি এরকম ইয়ে হলো গিয়ে ইনহিবিন এ, এটা একটা গ্লাইকোপ্রোটিন, এটা প্রডিউস হয় হলো গিয়ে কর্পাস লুটিয়াম এবং তার প্লাসেন্টা। ওটা ছিল কিন্তু বাচ্চার ইয়কসাক এবং হলো গিয়ে লিভার। আর ইনহিবিন এ হলো কি ফ্রম দ্য কর্পাস লুটিয়াম এবং প্লাসেন্টা, মানে বাচ্চার ভিতর থেকে না, বাচ্চার বাইরে থেকে। তো ইনহিবিন এ সাধারণত রেজড করে হলো গিয়ে ডাউন সিনড্রোমে, ঠিক আছে। আর আদার কিছু মার্কার আছে, সিরাম এইচসিজি, আনকনজুগেটেড ইস্ট্রায়ল, দেন হলো গিয়ে প্যাপ এ, হ্যাঁ, পাপ্পা আমরা বলতে পারি, প্যাপ এ। এখন স্ক্রিনিং মেথড কি? ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং, সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং। যারা আমরা হাই রিস্ক পেশেন্ট পেলাম তাদেরকে আমরা ঠিক করলাম যে এদেরকে আমরা স্ক্রিনিং করবো।
তো স্ক্রিনিং এর মধ্যে ফার্স্ট ট্রাইমেস্টার কিছু স্ক্রিনিং প্রসেস আর সেকেন্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে কি হতে পারে, বায়োফিজিক্যাল, বায়োকেমিক্যাল, এগুলো কিন্তু আমরা নন ইনভেসিভ বলছি। নন ইনভেসিভ এর মধ্যে বায়োফিজিক্যাল, বায়োকেমিক্যাল। সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়েও বায়োফিজিক্যাল, বায়োকেমিক্যাল। সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা বায়োকেমিক্যালি পড়ি। তো বায়োফিজিক্যাল মানে কি, একটা আল্ট্রাসাউন্ড করব, আল্ট্রাসাউন্ড করে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হলো কি এনসি এনটি আর একটা এনবি। এনটি হলো গিয়ে নিউকাল ট্রান্সলুসেন্সি আর এনবি হলো গিয়ে ন্যাজাল বোন। নিউকাল ট্রান্সলুসেন্সি হলো গিয়ে এই যে বাচ্চার যে কাঁধের যে স্কিন আছে, হ্যাঁ, নেকের যে স্কিন আছে, স্কিন এবং এর ভিতরে যে বোনস, এর মাঝখানে যে ডিস্টেন্স, এটা হলো গিয়ে, এটাকে বলা হয় নিউকাল ট্রান্সলুসেন্সি। মানে সফট টিস্যু, স্কিন এবং হলো গিয়ে সফট টিস্যু ইয়ে যে ডিস্টেন্সটা, সেটাকে নিউকাল ট্রান্সলুসেন্সি বলা হয়। এটা যদি মোর দেন 3 মিলিমিটার হয় তাহলে এটা সিগনিফিকেন্ট, এবং এই ক্ষেত্রে হলো গিয়ে তখন আমরা ডাউনের অন্যান্য মার্কার গুলা করবো। আর নেজাল বোনটা কি, নেজাল বোন যদি অ্যাবসেন্ট থাকে, মানে এনটি হলো গিয়ে বাড়বে আর নেজাল বোন হলো গিয়ে কমতে কমতে অ্যাবসেন্ট হয়ে যাবে। নেজাল বোন অ্যাবসেন্ট থাকলেও আমরা ধরে নিব এই বাচ্চাটা ডাউন হতে পারে। এছাড়া বায়োকেমিক্যাল আমরা কি করতে পারি, এখানে আমরা বাবা এবং মা করবো। প্যাপ এ কে যদি আমরা ড্যাশটা বাদ দিয়ে দেই তাহলে দেখেন আসেন পাপ্পা। পাপ্পা আমরা সাধারণত কাকে বলি, বাবাকে বলি। আর ফ্রি এইচসিজি, বিটা এইচসিজি, হ্যাঁ, বিটা এইচসিজি মানে কি, সে মা হতে যাচ্ছে। সো মায়ের একটা মার্কা থাকবে, পাপ্পা থাকবে। বায়োকেমিক্যাল ফার্স্ট ট্রাইমেস্টারে দুইটা করি, একটা বিটা এইচসিজি আর একটা হলো গিয়ে প্যাপ এ। প্যাপ এ হলো গিয়ে প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ, যেটাকে আমরা এখন পাপ্পা বলছি, মানে বাবা। তো কি হয়, এটা আমরা কখন করব, সাধারণত 11 থেকে 13+6 উইকস, মানে 11 থেকে 14 সপ্তাহ আগে হলো কি বেস্ট টাইম ফর দ্য স্ক্রিনিং। তো এক্ষেত্রে কি হবে, বিটা এইচসিজি মনে রাখবেন, মা মানে বিটা এইচসিজি সবসময় বাড়বে, হ্যাঁ, বাড়বে, বিটা এইচসিজি বাড়বে এবং পাপ্পা কমে যাবে, হ্যাঁ, মানে প্যাপ এটা কমে যাবে। আর এনটি এনবি তো বললামই, মোর দেন অর ইকুয়াল টু 3 মিলিমিটার যদি হয় তাহলে সিগনিফিকেন্ট, তখন আমরা কি করব, কম্বাইন্ড টেস্ট করবো, হ্যাঁ, বা আমরা হলো কি ইনভেসিভ টেস্টে চলে যাব যে এটা আসলেই ডাউন কিনা। আর সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং আমরা সাধারণত করি 15 থেকে 22 সপ্তাহের মধ্যে। এর মধ্যে মানে সবচেয়ে বেশি ইয়ে করা হয়, আগে করা হতো ট্রিপল টেস্ট এবং কোয়াড্রুপল টেস্ট, বাট এখন রিসেন্ট বইগুলোতে ট্রিপল টেস্টটা বাদ দেওয়া হয়েছে, কারণ হলো কি এটার খুব লো আপনার অ্যাকিউরেসি আর হাই ফলস রেট। সেজন্য কি করা হয়, কি কোয়াড্রুপল টেস্ট। কোয়াড্রুপল টেস্টে, কোয়াড্রুপল মানে হলো কি 4টা। সো এখানে 4টা জিনিস থাকবে, একটা হলো কি ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, বিটা এইচসিজি, আনকনজুগেটেড ইস্ট্রায়ল, আর হলো কি ইনহিবিন এ। ঠিক আছে, তাহলে আমরা এর মধ্যে 2টা বাড়বে আর 2টা কমবে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে। কোন 2টা বাড়বে, বিটা এইচসিজি বাড়বে এবং হলো কি ইনহিবিন এ বাড়বে। ঠিক আছে, এইচসিজি বাড়বে আর ইনহিবিন এ, আইতে ইনহিবিন, আইএনতে ইনহিবিন এ, আইএনতে ইনক্রিজড। সো এই 2টা হলো কি বাড়বে। আর বললামই তো এইচসিজি হলো গিয়ে মা, যেহেতু মায়ের সবসময় দরদ বেশি, সো এইচসিজি বাড়বে। আর আনকনজুগেটেড ইস্ট্রায়ল আর ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন, এই 2টাই কমবে। তাহলে কোয়াড্রুপল টেস্টের মধ্যে এই 2টাই হলো গিয়ে 4টা টেস্ট এবং 2টা বাড়বে 2টা কমবে। ওকে, আচ্ছা, দেন হলো কি এছাড়া আমরা যে ডাউন সিনড্রোম বলি, ডাউন সিনড্রোম কিন্তু ট্রাইজোমি মানে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আর স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি জিনিসটা কি, ক্রোমোজোমের মধ্যে প্রবলেম থাকলে সেটাকে আমরা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বলি। তার মধ্যে খুব ফেমাস কতগুলো আছে, তার মধ্যে হলো গিয়ে ধরেন মনোজোমি, মনোজোমি হলো গিয়ে টার্নার সিনড্রোম। এছাড়া কি হতে পারে, ট্রাইজোমি 13, 18, 21। ট্রাইজোমি 13 কে আমরা বলি টস সিনড্রোম, ট্রাইজোমি 18 কে বলি আমরা এডওয়ার্ড সিনড্রোম, আর ট্রাইজোমি 21 হলো গিয়ে ডাউন সিনড্রোম। তো ডাউন সিনড্রোমটা যেহেতু অনেক বেশি এবং সাধারণত এইজ বেশি হলে ডাউন সিনড্রোমের সংখ্যাও বেশি হওয়ার পসিবিলিটিও বেশি, সো ডাউন সিনড্রোমটা খুব ফ্রিকোয়েন্টলি আমরা স্ক্রিনিং করি। কিন্তু 13 আর 18 যদি আপনাদের আসে তখন আপনাদের ইয়েটা কি হবে, মানে রেজাল্টটা কি হবে। এখানে কি হবে, দেখবেন যে এতক্ষণ আমরা কি বলছি, মার এইচসিটি বিটা এইচসিজি সবসময় বেশি থাকবে। ঠিক আছে, ট্রিপল টেস্টটা একটু বলে নেই, যদিও ট্রিপল টেস্ট এখন বইয়ে নাই, তারপর আমি বলি এখানে হলো গিয়ে বিটা এইচসিজি মানে মোটমাট ইনহিবিন এ বাদ যাবে। কোয়াড্রুপল টেস্টের মধ্যে যে 4টা আছে তার মধ্যে ইনহিবিন এটা বাদ গেলে ট্রিপল টেস্ট, এবং ভ্যালুটা সেম, বিটা এইচসিজি বাড়বে বাকি 2টা কমবে। আর ইনহিবিন
এ যখন কোয়াড্রাপল টেস্টের সাথে অ্যাড হবে এটা ইনক্রিজ করবে, তখন দুইটা বাড়বে দুইটা কমবে, ঠিক আছে? আচ্ছা, আর 13, 18, 21 এর ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আমরা স্ক্রিনিং করব কিভাবে? ম্যাটার্নাল এজ যত বেশি, রিস্ক তত বেশি। নিউকাল ট্রান্সলুসেন্সি বেশি থাকবে, হ্যাঁ। ম্যাটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন তিনটাতেই কমে যাবে, ঠিক আছে? বিটা এইচসিজি, আচ্ছা ইয়েতে বিটা এইচসিজি কি হবে? বিটা এখন এই তিনটা কিন্তু ধরেন আমি যে বললাম ম্যাটার্নাল এজ, নিউকাল ট্রান্সলুসেন্সি এবং বিটা প্যাপ এ, হ্যাঁ প্যাপ এ তো সবগুলাতেই কমে যাবে, হ্যাঁ। আমরা হলো গিয়ে আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা কি করব, এখানে বাবাকে হলো গিয়ে একটু খারাপ বানাবো, পাপ্পা হলো গিয়ে সব জায়গায় কম, হ্যাঁ। আর বিটা এইচসিজি হলো গিয়ে 21-এ, মানে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে মায়ের আদর বেশি থাকে, মানে বিটা এইচসিজি বাড়বে। 13 আর 18 এই দুটাতে কমবে, ঠিক আছে? তো প্রিন্যাটাল ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কি করলাম, এগুলা হলো গিয়ে নন ইনভেসিভ। এছাড়া সেলফি ফিটাল ডিএনএ, ওইটা একটা পুরো শর্ট নোট আসছিল একবার, ওটা আমি একটু পরে বলছি। এছাড়া আমরা কিছু ইনভেসিভ প্রসেস করি, সেটার মধ্যে হলো গিয়ে আপনার কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং, দেন হলো গিয়ে কর্ডোসেন্টেসিস, আর হলো গিয়ে আপনার অ্যামনিওসেন্টেসিস। তো কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং এটা আমরা কিভাবে করতে পারি? ট্রান্স সার্ভাইকালি এন্ড ট্রান্স অ্যাবডোমিনালি, সার্ভিক্স দিয়ে অথবা অ্যাবডোমেন দিয়ে। 10 থেকে 13 সপ্তাহের মধ্যে যদি আমরা করি ট্রান্স সার্ভাইকালি করি, আর 10 মানে ট্রান্স অ্যাবডোমিনালি যদি আমরা করতে যাই তাহলে 10 সপ্তাহ থেকে টার্ন পর্যন্ত আমরা ট্রান্স অ্যাবডোমিনালি করতে পারি, হ্যাঁ। আরেকটা হলো গিয়ে যখন আমরা যেটাই করি না কেন আমরা আল্ট্রাসাউন্ড গাইডেড করবো, হ্যাঁ, না হলে তো আমরা যে কোনো একটা জায়গায় প্রিক করে ফেলবো। আর এটার রেজাল্ট পাওয়া যায় হলো কি 24 আওয়ার্স এর মধ্যে। প্রসিডিওর কি? একটা আল্ট্রাসাউন্ড গাইডেন্স, একটা লং 10 সেন্টিমিটার ম্যালিয়েবল একটা পলিথিন ক্যাথেটার, সাথে একটা মেটাল অবটুরেটর থাকবে ট্রান্সসার্ভাইকালি অ্যালং দ্য এক্সট্রা অবটুরেটর ওভুলার স্পেসে আমরা দিব। দেন অবটুরেটরটা উইথড্র করব, 15 থেকে 20 মিলিগ্রাম আমরা ভিলাই নিয়ে আসবো, হ্যাঁ, 20 ml সিরিঞ্জে। মানে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে 15 থেকে 20 মিলিগ্রাম ভিলাই নিয়ে আসবো। ট্রান্স অ্যাবডোমিনালি যদি করি তখন কিন্তু আমরা স্পাইনাল নিডল দিয়ে করবো, হ্যাঁ। আর সাথে আল্ট্রাসাউন্ড গাইডেড। আর সাথে হলো আপনার ট্রান্স সার্ভাইকালি কন্ট্রা ইন্ডিকেটেড কখন? যখন হলো গিয়ে অ্যাঙ্গুলেটেড ইউটেরাস থাকবে, ইউটেরাইন ম্যালফরমেশন থাকবে, সার্ভিক্স একটা মায়োমা থাকবে, ইনফেকশন অথবা ভ্যাজাইনাল ব্লিডিং যদি থাকে। আর আরএইচ নেগেটিভ যদি মা হয় তখন এই প্রসেসটার পরে আমরা 50 মিলি মাইক্রোগ্রাম অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন দিয়ে দিব, ঠিক আছে? কমপ্লিকেশন কি হতে পারে? কমপ্লিকেশন সবগুলাতেই সেম মনে রাখবেন, অ্যামনিওসেন্টেসিস, সিভিএস এবং কর্ডোসেন্টেসিস। একটা হলো কি ফিটাল লস হতে পারে। কিছু জিনিস সিভিএস এ কমন, যেমন এখানে সিভিএস মানে কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং, এখানে ফিটাল লস হতে পারে, ওরোম্যান্ডিবুলার লিম্ফ ডিফর্মিটি হতে পারে, ভ্যাজাইনাল ব্লিডিং। মানে প্রথমত আপনি এখানে দিয়ে দিলেন, যে কোনো একটা জায়গায় তো ইনজুরি হতে পারে, তাই না? তো তারপর হলো কি ভ্যাজাইনাল ব্লিডিং শুরু হলো, ব্লিডিং হতে হতে বাচ্চাটাই লস হয়ে গেল, মিসক্যারেজ হয়ে গেল। এছাড়া আপনি যে টিস্যু নিয়ে আসলেন এটার জন্য তার ওরোম্যান্ডিবুলার লিম্ফ ডিফর্মিটি হতে পারে, আর এছাড়া ফলস পজিটিভ হতে পারে, ঠিক আছে? আর এই যে আমরা টিস্যুটা নিয়ে আসলাম অ্যামনিওসেন্টেসিস, কর্ডোসেন্টেসিস বা দিয়ে, এগুলো আমরা কি কি ইনফরমেশন জানবো? প্রথমত এখানে হলো গিয়ে সাইটোজেনেটিক ডায়াগনোসিস করবো, যে এটা টার্নার সিনড্রোম নাকি ডাউন সিনড্রোম। ডিএনএ অ্যানালাইসিস করে আমরা সিস্টিক ফাইব্রোসিস, বিটা থ্যালাসেমিয়া এগুলো ডায়াগনোসিস করতে পারি। আর কিছু বায়োকেমিক্যাল টেস্ট করতে পারি, হ্যাঁ, যেমন তার আলফা ফিটোপ্রোটিন যদি বেশি থাকে তাহলে ধরে নিব তার নিউরাল টিউব ডিফেক্ট আছে। যদি 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন থাকে কজেইটার অ্যাড্রেনাল হাইপোপ্লেসিয়া, ঠিক আছে? তো অ্যামনিওসেন্টেসিস আমরা সাধারণত 15 উইকস এর আগে করি না। 15 উইকস এর আগে যদি আমরা করি তখন সেটাকে বলা হয় আর্লি অ্যামনিওসেন্টেসিস। আর 15 উইকস থেকে পরবর্তীতে যেটা করি সেটা হলো কি জেনেটিক অ্যামনিওসেন্টেসিস। তো আর্লি অ্যামনিওসেন্টেসিস আমরা যখন করি তখন আমরা অ্যামনি ফিল্ট্রেশন ইউজ করি। প্রথমে একটু ফ্লুইড নেই, সাথে টিস্যু নেই, তারপর এটাকে একটা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করাই। তারপর কি হয়, আমরা সেলটা কালেক্ট করি এবং পানিটাকে আমরা আবার রিএন্টার করে দিই, হ্যাঁ, রিসার্কুলেট করে দিই। দেন হলো গিয়ে আর 15 উইকস অনওয়ার্ডস আমরা কি করি, পানিটাও নিই, হ্যাঁ। তো তারপর হলো গিয়ে এরপর আমরা কি করি, সেই সেলটাকে নিয়ে আমরা সেম একই রকম ইনফরমেশন নিতে পারি, মানে তার জেনেটিক, ক্রোমোজোমাল সমস্ত ইনফরমেশন আমরা পেতে পারি, হ্যাঁ। আচ্ছা, এরপর কর্ডোসেন্টেসিস সাধারণত 18 সপ্তাহ থেকে করা হয় এবং আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। এটা 22 গেজ একটা স্পাইনাল নিডল দিয়ে করা হয় এবং হলো গিয়ে মানে ম্যাটার্নাল অ্যাবডোমেন এবং ইউটেরাইন ওয়ালটাকে ফুটা করে কালার ডপলার স্টাডি, এখানে আল্ট্রাসোনোগ্রামটা হবে কালার ডপলার, কারণ আমাকে ভেইন আর আর্টারিটা ডিটেক্ট করতে হবে।
ঠিক আছে? এই প্রপটা একটু কার্ভিলিনিয়ার থাকে, এগুলো খুব একটা লাগবে না। তো তারপর কি হয়, নেজাল নিডল টিপটা আম্বিলিকাল ভেইনে প্রিক করব। কোথায়? প্লাসেন্টাল ইনসারশন থেকে 1 to 2 সেন্টিমিটার একটু ডিস্টেন্স, হ্যাঁ, আমরা প্রিক করব, করে 0.5 থেকে 2 ml ব্লাড নিব। দেন হলো গিয়ে আমরা এই ভেইনটাকে সিলেক্ট করার অ্যাডভান্টেজটা কি, ভেইনটা হলো গিয়ে লার্জার ইন সাইজ, এখানে লেস হেমোরেজ হয়, আর হলো গিয়ে এখানে লেস ব্র্যাডিকার্ডিয়া হয়, কারণ ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ কর্টোসেন্টেসিস হলো গিয়ে ফিটাল ব্র্যাডিকার্ডিয়া। তো আমরা যদি ভেইন থেকে নিই তখন হলো গিয়ে ব্র্যাডিকার্ডিয়াটা কম হবে। রিস্ক কি? সবগুলারই রিস্ক সেম। একটা হলো গিয়ে প্রথমত এটা যেহেতু 18 উইকসে করা হচ্ছে, এটা হলো গিয়ে ফ্লুইডটার মেমব্রেনটা রাপচার হয়ে যেতে পারে। মেমব্রেন রাপচার হয়ে গেলে কি হবে, প্রিটার্ম লেবারে চলে যেতে পারে, আলটিমেটলি বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। এছাড়াও যে বাচ্চার বললাম ফিটাল ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, IUFD হতে পারে, হ্যাঁ। তারপর কর্ড থেকে যে আমরা নিলাম সেই কর্ডে হেমাটোমা হতে পারে, তারপর ইনফেকশন হয়ে সেপসিস হতে পারে, ফিটোম্যাটার্নাল হেমোরেজ হতে পারে, ঠিক আছে? আর এখানেও হলো গিয়ে আমরা অ্যান্টিডি দিব, বাট 100 মাইক্রোগ্রাম দিব আইএম, হ্যাঁ, কারণ এটা 12 সপ্তাহের পরে। ইনফরমেশন কি? আগের সমস্ত ইনফরমেশন গুলো তো আমরা পাবোই, যেমন হলো কি ক্রোমোজোমাল জেনেটিক, এগুলো তো আমরা পাবোই, সাথে এখানে কিছু আমরা এক্সট্রা বেনিফিট পাবো, যেমন হলো কি হেমাটোলজিক্যাল এনিমিয়া আছে কিনা, হ্যাঁ, মনে আছে না? আর এই আইসোইমিউনাইজেশনে আমরা হলো গিয়ে কর্ডোসেন্টেসিস করব, করে পিসিভি দেখবো, ওরকম হলো কি এখানে এনিমিয়া আছে কিনা, কোনো ধরনের ব্লিডিং ডিসঅর্ডার যেমন বাচ্চাটার ITP আছে কিনা, হিমোগ্লোবিনোপ্যাথিস আছে কিনা, RH ডিজিজ আছে কিনা, এগুলো আমরা দেখতে পারি। এছাড়া ফিটাল ইনফেকশন দেখতে পারি, যে তার হলো গিয়ে ব্লাডে কোনো টক্সোপ্লাজমা বা ভাইরাল ইনফেকশন আছে কিনা। টিভি মনে রাখবেন, ফিটাল ইনফেকশনের মধ্যে টিভি, টক্সোপ্লাজমোসিস আর হলো গিয়ে ভাইরাল ইনফেকশন আমরা হলো গিয়ে ডিটেক্ট করতে পারি। এছাড়া ফিটাল ব্লাড ক্লাস অ্যানালাইসিস করে তার হলো গিয়ে আমরা অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসটা আমরা ডায়াগনোসিস করতে পারি। এটা সাধারণত আমরা কোথায় করি? IUGR এ করি, হ্যাঁ। এছাড়া থেরাপি দিতে পারি, কি দিতে পারি? যে ব্লাড ট্রান্সফিউশন অথবা ড্রাগ থেরাপি দিতে পারি, কোন একটা মেডিসিন দিলাম, ঠিক আছে? এখন আসেন নন ইনভেসিভ প্রসেস, যে সেল ফ্রি ফিটাল ডিএনএ। এই সেল ফ্রি ফিটাল ডিএনএ সম্পর্কে এটা একবার আসছিল হলো কি শর্ট নোট, এরকম শর্ট নোটটা ছিল, সেল ফ্রি ডিএনএ এ প্রমিসিং টুল ফর দ্য প্রিন্যাটাল টেস্টিং। তো সেল ফ্রি ফিটাল ডিএনএ কিন্তু এখন খুবই আসলে একটা প্রমিসিং রোল প্লে করে। এটা আসে কোত্থেকে? ম্যাটারনাল সার্কুলেশনে আসে ফ্রম দ্য প্লাসেন্টা, ঠিক আছে? সাধারণত 5% ফিটাল মানে 5% ম্যাটারনাল সেল ফ্রি ফিটাল ডিএনএ ম্যাটারনাল ব্লাডে পাওয়া যায়। কখন আমরা পাবো? ইউজুয়ালি 10 উইকস এর পরে পাবো। আর হলো কি কোন কোন এই যে আমরা সেল ফ্রি ফিটাল ডিএনএ করব, এই যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে এগুলোই, ম্যাটারনাল এজ বেশি, ফ্যামিলি হিস্ট্রি বেশি, দেন হলো গিয়ে ফ্যামিলি হিস্ট্রি খারাপ, তার প্রিভিয়াস প্রেগন্যান্সির হিস্ট্রি খারাপ, তারপর হলো গিয়ে প্যারেন্টারাল, আমরা জানি যে তাদের নন প্যারেন্টারাল ব্যালেন্স অথবা রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন আছে, এসব ক্ষেত্রে আমরা করব। কি কি ডায়াগনোসিস করতে পারি? একটা হলো গিয়ে ফিটাল অ্যানিউপ্লয়েডি, যেমন ট্রাইজোমি 18, 13, 21 এগুলো। এছাড়া সিঙ্গেল জিন ডিসঅর্ডার যেমন সিস্টিক ফাইব্রোসিস, মারফ্যান সিনড্রোম, এগুলো ডায়াগনোসিস করতে পারি। এছাড়াও আমরা বাচ্চার ব্লাড গ্রুপ দেখতে পারি। 2021 সালে একবার একটা আসছিল যে RH নেগেটিভ একটা মাদারের ক্ষেত্রে আমরা কোন নন ইনভেসিভ প্রসেসটা দিয়ে বাচ্চার ব্লাড গ্রুপটা ডায়াগনোসিস করতে পারি? অ্যান্সার ছিল সেল ফ্রি ফিটাল ডিএনএ। এটা লিমিটেশন কি? এটা যদি আপনার পজিটিভ আসে তখন কিন্তু আপনাকে আবার ইনভেসিভ প্রসেসে যেতে হবে, এটা কিন্তু অল ইন অল না, ঠিক আছে? আপনাকে এটা দিয়ে যে আপনি একদম ডায়াগনোসিস করে ফেলবেন তা কিন্তু না। সো আপনাকে সেল ফ্রি ফিটাল ডিএনএ পজিটিভ হলেও কি করতে হবে? আপনাকে আবার মানে ইনভেসিভ প্রসেসে যেতে হবে, ঠিক আছে? তো এইটাই হলো গিয়ে মোটামুটি সেন্সিটিভিটি, আপনার ডিটেকশন রেট হলো গিয়ে 99% ফর দ্য ট্রাইজোমি 21, আর ফলস পজিটিভ এখানে 0.1%, ঠিক আছে? তো এরকম একটা শর্ট নোট আসতে পারে। সেলফি ফিটাল ডিএনএটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকে টপিকের মধ্যে আমাদের শেষ হলো গিয়ে প্রিকনসেপশনাল কাউন্সেলিং এবং স্ক্রিনিং, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন প্লাসেন্টা। প্লাসেন্টার জন্য আমার একটা খাতা লাগবে, আমি একটু খাতাটা নিয়ে আসি, একটা মিনিট।
আচ্ছা, প্লাসেন্টার মধ্যে আমরা পড়বো কি কিছু প্লাসেন্টার অ্যাবনর্মালিটি, কিছু কর্ড অ্যাবনর্মালিটি। হ্যাঁ, তো প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি কিন্তু অনেকগুলো আছে। এর মধ্যে একটা হলো গিয়ে প্লাসেন্টাল সাকসেন্চুরিয়েটা, প্লাসেন্টাল স্পুরিয়া। অ্যাকচুয়ালি আমি দেখাতে চাচ্ছি কি হোয়াট ইজ প্লাসেন্টাল সাকসেন্চুরিয়েটা। তো এইটা আমি একটু ঠিক করে দিই। আচ্ছা, তো এটা যদি প্লাসেন্টা হয়, হ্যাঁ, প্লাসেন্টাল মেমব্রেন, এটা প্লাসেন্টাল মেমব্রেন, এবং দেখা যাবে কি মেইন প্লাসেন্টার বাইরে একটা কোটাইলিডান সাইজের আরেকটা ছোট্ট একটা পোর্শন আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এগুলো সাধারণত কি হয়, এক একটা ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড থাকে। তো যদি হলো কি কানেক্টেড থাকে ব্লাড ভেসেল দিয়ে, তাহলে সেটাকে আমরা বলি প্লাসেন্টাল সাকসেন্চুরিয়েটা। আর যদি ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড না থাকে, শুধুমাত্র একটা মেমব্রেনের মধ্যে একটা মেইন প্লাসেন্টা থাকলো আর সাথে একটা ছোট্ট একটা লোব থাকলো এবং কোনো ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড নেই, এই কন্ডিশনটাকে আমরা বলি হলো গিয়ে প্লাসেন্টা স্পুরিয়া। ঠিক আছে, তাহলে একটা স্মল লোব আলাদা থাকবে, আলাদা কোটাইলিডান সাইজের একটা স্মল লোব আলাদা থাকবে। তো সেটাকে আমরা বলি সাকসেন্চুরিয়েটা। যদি ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড থাকে তাহলে আমরা বলি সাকসেন্চুরিয়েটা, যদি না থাকে তাহলে স্পুরিয়া। ঠিক আছে, তো এটা আমরা ডায়াগনোসিস করবো কিভাবে? সাধারণত আমরা ডেলিভারির পর ডায়াগনোসিস করি, কারণ ডেলিভারির পর আমরা কি হয় প্লাসেন্টাকে চেক করি। চেক করার পর যদি ইনট্যাক্ট লোব থাকে, হ্যাঁ, তো তাহলে তো আসলেই আমাদের মানে এরকমই দেখবো যে একটা প্লাসেন্টার পাশে একটা ছোট একটা লোব আছে। আর যদি হলো কি ওই পোর্শনটা ভিতরে রয়ে যায়, তখন কি হবে, ওখানে একটা গ্যাপ থাকবে এবং দেখা যাবে যে ওই যে টর্ন এন্ডটা, এখানে যে টর্ন এন্ডটা ব্লাড ভেসেলের এখানটাই হলো গিয়ে এইটুকু যদি মিসিং থাকে, তাহলে এই টর্ন এন্ডটা থেকে কি হবে, ব্লিডিং হতে থাকবে। ঠিক আছে, তো এই তো গেল। আর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? ক্লিনিক্যাল সিগনিফিকেন্স মোটামুটি সমস্ত অ্যাবনর্মাল প্লাসেন্টারই সেম, যে যদি রিটেইনড হয় তাহলে প্রাইমারি পিপিএইচ হবে, মানে পিপিএইচ হবে, হোক সেটা প্রাইমারি বা সেকেন্ডারি, দেন সাব ইনভলিউশন হবে, সেপসিস হবে, পলিপ ফর্মেশন হবে। ঠিক আছে, দেন হলো গিয়ে প্লাসেন্টা এক্সট্রাকোরিয়ালস। এক্সট্রাকোরিয়ালস এর মধ্যে হলো গিয়ে সার্কামভ্যালেট প্লাসেন্টা আর প্লাসেন্টা মার্জিনেটা। সার্কামভ্যালেট প্লাসেন্টা কি? প্লাসেন্টার দুইটা সারফেস থাকে। ঠিক আছে, একটা হলো গিয়ে বেজাল প্লাসেন্টা, মায়ের দিকের যে সারফেসটা সেটা হলো গিয়ে বেজালিস, বেজাল সারফেস। আর বাচ্চার দিকে যে সারফেসটা থাকে সারফেস থাকে, আর এটা ফিটাল সারফেস থাকে। তো তাহলে অ্যাকচুয়ালি কি হয়, ফিটাল সারফেসটা কিন্তু লার্জার দেন দ্য ম্যাটারনাল সারফেস। তো এই ক্ষেত্রে কি হয়, ফিটাল সারফেসটা হলো গিয়ে ছোট থাকে আর ম্যাটারনাল সারফেসটা বড় থাকে। তখন কি হয়, এই জায়গাটা ফোল্ডেড হয়ে যায়। ঠিক আছে, এই জায়গাটা এরকম না থেকে এরকম ফোল্ডেড হয়ে যায়। তো এটাকেই বলা হচ্ছে আপনার সার্কামভ্যালেট প্লাসেন্টা। সার্কামভ্যালেট প্লাসেন্টা। আর প্লাসেন্টা মার্জিনেটা যেটা, এটা কি হয়, প্লাসেন্টার চতুর্দিকে একটা ফাইব্রাস রিং থাকে। এটা তো প্লাসেন্টা, হ্যাঁ, প্লাসেন্টার চতুর্দিকে এই তো মেমব্রেন, প্লাসেন্টার চতুর্দিকে একটা ফাইব্রাস রিং থাকে, সেখানে গিয়ে হলো কি সমস্ত ব্লাড ভেসেল গুলা ইনসার্টেড হয়। ঠিক আছে, তাহলে আমরা চারটা টাইপ পেলাম। আরো আছে কি, একটা হলো গিয়ে আপনার এইসব ক্ষেত্রে আপনার এক্সট্রা কোরিয়াল যে পোর্শনটা, এইসবের ক্ষেত্রে হলো গিয়ে সবচেয়ে বেশি হয় অ্যাবর্শন, মানে তার অ্যান্টিপার্টাম প্রবলেম গুলো হয়। হ্যাঁ, অ্যাবর্শন হয়, এপিএইচ হয়, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হয়, দেন হলো গিয়ে প্রিটার্ম ডেলিভারি হয়, হাইড্রোরিয়া গ্র্যাভিডেরাম হয়, তারপর ডেলিভারির পর রিটেন প্লাসেন্টা হয়। ঠিক আছে, রিটেন প্লাসেন্টা থাকলে পিপিএইচ হবে। এছাড়া হলো গিয়ে প্লাসেন্টা মেমব্রেনেশিয়া। মেমব্রেনেশিয়া বোঝাই যাচ্ছে প্লাসেন্টাটা এত থিন হবে, আনডিউলি লার্জ এবং থিন হবে, এত থিন হবে যেটাকে দেখলে আর প্লাসেন্টা মনে হবে না, একটা মেমব্রেনের মতো মনে হবে। আর বাইলোবেট প্লাসেন্টা যেটা, এটা খুবই সহজ। এটা হলো কি জাস্ট দুইটা লোব থাকবে, হ্যাঁ, এখানে একটা এখানে একটা, দুইটা লোব একটা মেমব্রেন দিয়ে আটকানো থাকবে। এটা হলো কি বাইলোবড প্লাসেন্টা বা বাইলোবেট প্লাসেন্টা, যা কিছু বলেন আপনারা। ঠিক আছে, আরেকটা হলো গিয়ে আপনার প্লাসেন্টা ফেনেস্ট্রা। ফেনেস্ট্রা কি? ফেনেস্ট্রা হলো গিয়ে দেখা গেল যে মিসিং সেন্ট্রাল পোর্শনটা ভিতরে রয়ে গেল। হ্যাঁ, যে এরকম একটা পোর্শন ভিতরে রয়ে গেল, তখন কি হবে, প্লাসেন্টার এই জায়গাটা পোর্শনটা ফুটা থাকবে। হ্যাঁ, এটাকেই প্লাসেন্টা ফেনেস্ট্রা বলা হচ্ছে। আচ্ছা, দেন হলো গিয়ে কর্ডে কি কি প্রবলেম থাকে? কর্ডের হলো গিয়ে একটা হলো গিয়ে কর্ডের অ্যাটাচমেন্টের প্রবলেম, আরেকটা হলো গিয়ে কর্ডের লেন্থে প্রবলেম। ঠিক আছে, তো কর্ডের অ্যাটাচমেন্ট যদি প্রবলেম হয়, তখন কি হবে, কর্ড দুইটা জায়গায় হতে পারে, দুইটা জায়গায় অ্যাটাচমেন্ট হতে পারে। একটা হলো গিয়ে এই তো প্লাসেন্টা, আর এখানে হলো গিয়ে মেমব্রেন। ঠিক আছে, এটা হলো গিয়ে মেমব্রেন। তো
তো প্লাসেন্টার একদম একটা কর্নারে সাধারণত কর্ড কোথায় অ্যাটাচ হওয়ার নিয়ম সেন্ট্রালি, তো এটা যদি একটা মার্জিনে গিয়ে কর্ড অ্যাটাচ থাকে সেটা হলো গিয়ে আপনার ব্যাটেলডোর প্লাসেন্টা, ঠিক আছে। আর যদি হলো গিয়ে মেমব্রেনে গিয়ে অ্যাটাচড হয়, যদি এইখান থেকে প্লাসেন্টার সাথে না মেমব্রেনে গিয়ে অ্যাটাচড হয়, তখন সেটা হলো গিয়ে ভেলামেন্টাস প্লাসেন্টা। এই হলো গিয়ে অ্যাটাচমেন্টের প্রবলেম। আর লেন্থের প্রবলেম কি কি, একটা হলো গিয়ে শর্ট লেন্থ কম, কত কম, এই 20 সেন্টিমিটারের হলো গিয়ে কম, দেন এটাকে বলা হচ্ছে শর্ট কর্ড। যদি অনেক বেশি হয় লং কর্ড, শর্ট কর্ডের সমস্যা কি, যদি হলো গিয়ে আমরা এক্সটার্নাল কেফালিক ভার্সন করতে যাই সেটা ফেলড হবে, বাচ্চা নিচে নামবে না, তারপর হলো গিয়ে টান লেগে কি হতে পারে, প্লাসেন্টা ছিঁড়ে যেতে পারে, হ্যাঁ মানে অ্যাব্রাপশন হতে পারে, ম্যাল প্রেজেন্টেশন হতে পারে, ফিটাল ডিস্ট্রেস হতে পারে। আর লং কর্ড হলো গিয়ে নর্মালের চেয়ে অনেক বেশি বড়, এটার ক্ষেত্রে সমস্যা হলো গিয়ে কর্ড প্রোল্যাপস হতে পারে, কর্ড এনট্যাঙ্গেলমেন্ট হতে পারে, আর বাচ্চা ঘুরতে করতে কি হতে পারে, ট্রু নট হয়ে যেতে পারে। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখলেই হবে। আর আরেকটা কি প্রবলেম হতে পারে, মানে আরেকটা অ্যাবনর্মালিটি, একটা হলো গিয়ে প্লেসমেন্টে অ্যাটাচমেন্টের প্রবলেম, দুইটা জিনিস, একটা হলো গিয়ে ব্যাটেলডোর আর ভেলামেন্টাস। দেন লেন্থের প্রবলেম, শর্ট কর্ড লং কর্ড, ঠিক আছে, এগুলোর কমপ্লিকেশন আমরা পড়লাম। আর এছাড়া সিঙ্গেল আম্বিলিকাল আর্টারি হতে পারে। সাধারণত সিঙ্গেল আম্বিলিকাল আর্টারি তখন হতে পারে যদি আম্বিলিকাল আর্টারি তো সাধারণত একটা আম্বিলিকাল কর্ডের মধ্যে দুইটা আম্বিলিকাল আর্টারি আর একটা ভেইন থাকে। সো এখানে কি হতে পারে, একটা ফেলিওর টু ডেভেলপ অথবা অ্যাট্রফি হয়ে যেতে পারে, তখন আমরা কি হলো, আমরা সিঙ্গেল আম্বিলিকাল আর্টারি পেলাম। আর সাধারণত এটা কাদের ক্ষেত্রে কমন হয়, যে পেশেন্ট গুলার ডায়াবেটিস আছে, এপিলেপসি আছে তাদের ক্ষেত্রে। তো এই পেশেন্ট গুলার বাচ্চাগুলার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স বেশি, এবং সেক্ষেত্রে সিঙ্গেল আম্বিলিকাল আর্টারি হতে পারে। তাহলে এটা কনজেনিটাল অ্যানোমালির সাথেও থাকতে পারে, নাও থাকতে পারে, হ্যাঁ। আর বেবি অ্যাফেকশন কি হয়, বেবির হলো গিয়ে রেনাল, এবং যেহেতু তার যদি কনজেনিটাল অ্যানোমালি থাকে তাহলে দেখা যাবে তার রেনাল অ্যানোমালিও আছে, জেনিটাল অ্যাবনর্মালিটিও আছে, সাথে ট্রাইজোমি 18 থাকার পসিবিলিটি আছে, হ্যাঁ। এদের কমপ্লিকেশন কি হয়, অ্যাবর্শন, অ্যানিউপ্লয়েডি, প্রিম্যাচুরিটি, এগুলা মানে মোটামুটি সবগুলার কিন্তু সেম টাইপেরই প্রবলেম থাকে। তো এই ক্ষেত্রে হলো গিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপু, আপনারা আমাকে বলবেন, হ্যাঁ। এখন আমি বললাম প্রথমে হলো গিয়ে প্রিকনসেপশনাল কাউন্সেলিং বললাম, দেন হলো গিয়ে স্ক্রিনিং বললাম, বাচ্চা কনসিভ করার আগে থেকে শুরু করলাম, দেন স্ক্রিনিং, দেন হলো গিয়ে প্লাসেন্টা এবং কর্ডের অ্যাবনর্মালিটি বললাম। এখন হলো গিয়ে পানির অ্যাবনর্মালিটি। পানির অ্যাবনর্মালিটি কি হতে পারে, একটা হলো গিয়ে পানি বেশি হতে পারে, পলিহাইড্রামিয়াস, আরেকটা হলো গিয়ে কম হতে পারে, অলিগোহাইড্রামিয়াস। তো পানি বেশি হলে তাকে আমরা পলিহাইড্রামিয়াস বা হাইড্রামিয়াস বলি, হ্যাঁ। কত বেশি, সাধারণত 2 লিটারের চেয়ে যদি বেশি হয় তখন সেটাকে আমরা পলিহাইড্রামিয়াস বলি। আর ক্লিনিক্যাল ডেফিনিশন কি, যখন হলো গিয়ে পেশেন্টের হলো গিয়ে অ্যাকচুয়ালি মানে এত বেশি এক্সেসিভ অ্যাকুমুলেশন হয়ে পেশেন্টের একটা ডিসকমফোর্ট হচ্ছে, তাকেই হলো গিয়ে আমরা পলিহাইড্রামিয়াস বলি, হ্যাঁ। সোনোগ্রাফিক ডায়াগনোসিস কি, সাধারণত যদি এএফআই, আমরা সোনোগ্রাফিক ডায়াগনোসিসে দুইটা জিনিস দেখি, একটা হলো কি ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট দেখি, আর হলো কি এএফআই দেখি। ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট হলো গিয়ে একটা আলট্রাসোনোগ্রামের কোন একটা পোর্শনে দেখা গেল কোনো ফিটাল পার্ট নেই, সেই পোর্শনটাতে আমরা হলো গিয়ে অ্যান্ট্রোপোস্টেরিয়র বা ভার্টিক্যাল মানে ম্যাক্সিমাম ভার্টিক্যাল ডায়ামিটারটা মাপি। তো এরকম ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট যদি হলো গিয়ে মোর দেন 8 সেন্টিমিটার হয়, অথবা এএফআই মোর দেন 25 সেন্টিমিটার হয়, তখন সেটাকে আমরা বলি অ্যামনিওটিক ফ্লুইড, মানে তখন আমরা সেটাকে বলি পলিহাইড্রামিয়াস, ঠিক আছে। তাহলে হলো গিয়ে আমরা দেখবো সোনোগ্রাফিক্যালি বা আল্ট্রাসোনোগ্রামে দুইটা জিনিস, একটা হলো গিয়ে ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট আর একটা এএফআই। এখন আসেন ইটিওলজি কি আসতে পারে। প্রথমেই দেখেন যে কোনো একটা পানি যদি বেশি হয় তখন আমাদের মানে প্রথমে কি মাথায় আসে, মায়ের ডায়াবেটিস কিনা, হ্যাঁ। এছাড়া বাচ্চার প্রবলেমের জন্য, তাহলে এখানে হলো গিয়ে মায়ের সমস্যা, বাচ্চার সমস্যা, যে কোনো সাধারণত এই অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার, আপনার পলিহাইড্রামিয়াস বলেন বা অলিগো বলেন, মায়ের সমস্যা, বাচ্চার সমস্যা, প্লাসেন্টা, এবং হলো গিয়ে আপনার ইডিওপ্যাথিক, কিছু তো থাকে যে ইডিওপ্যাথিক, 50 to 60% হলো গিয়ে ইডিওপ্যাথিক, হ্যাঁ। তো ইডিওপ্যাথিক যদি হয়, ইডিওপ্যাথিক কিন্তু 2021 সালে একবার আসছিল, 22 সালে আসছিল, যে ইডিওপ্যাথিক পলিহাইড্রামিয়াসের হলো গিয়ে ট্রিটমেন্ট, এটা 21 জুলাইতে খুব সম্ভবত। আর ফিটাল অ্যানোমালির, আচ্ছা তাহলে ইডিওপ্যাথিক হলো কি কোনো কারণ জানা যায়নি, তখন কিন্তু আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিব, হ্যাঁ। আর ফিটাল অ্যানোমালিস, ম্যাটারনাল অ্যানোমালিস প্রবলেম থাকলে আমরা সেগুলোর দিকে নজর দিব। তাহলে ফিটাল অ্যানোমালিস কি কি, প্রথমত হলো কি যদি অ্যানেনকেফালি থাকে,
ওপেন স্পাইনা বাইফিডা থাকে। তাহলে দুইটা মিলে একসাথে আমরা কি বললাম, মাথার মধ্যে যদি নিউরাল টিউব ডিফেক্ট থাকে। এরপর ইসোফেজিয়াল অথবা ডিউডেনাল অ্যাট্রেসিয়া থাকে। তাহলে মাথার মধ্যে দেখলাম অ্যানএনকেফালি ওপেন স্পাইনা বাইফিডা। দেন কাঁধে আসেন, হ্যাঁ, এখানে যদি হলো গিয়ে নেক ম্যাস থাকে, ফেশিয়াল ক্লেফট থাকে, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট। আর এছাড়াও হলো গিয়ে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া যদি থাকে ভিতরে, ইসোফেজিয়াল অথবা ডিউডেনাল অ্যাট্রেসিয়া, আর হাইড্রোস ফিটালিস থাকে যদি অ্যাজ এ রেজাল্ট। তাহলে মায়ের বাচ্চার কি কি হতে পারে? বাচ্চার মধ্যে প্রথমে হলো গিয়ে মাথার সমস্যা, ঠিক আছে। তাহলে প্রথমে হলো কি মাথার মধ্যে নিউরাল টিউব ডিফেক্ট, অ্যানেনকেফালি, ওপেন স্পাইনা বাইফিডা, ঠিক আছে। দেন হলো কি মুখের মধ্যে হলো কি ক্লেফট থাকবে, নেক ম্যাস থাকবে। আর ভিতরে, নেকের ভিতরে যদি যান, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া বা ডিউডেনাল অ্যাট্রেসিয়া থাকবে। এখন আসেন অ্যানেনকেফালিতে কেন হচ্ছে পলিহাইড্রামনিয়াস। এটা আপনার দুই জায়গায় জিজ্ঞেস করবে, পলিহাইড্রামনিয়াসের পেশেন্ট থাকলেও জিজ্ঞেস করবে, আবার অ্যানেনকেফালি পেশেন্ট থাকলেও জিজ্ঞেস করবে। তাহলে এখানে বেশ কয়েকটা কারণ হচ্ছে। প্রথমত হলো কি এখানে বাচ্চার যেহেতু হলো কি অ্যানেনকেফালি মানে হলো কি ক্রেনিয়াল ভল্ট এবং সেরিব্রাল হেমিস্ফিয়ার নাই, সো এখানে পিটুইটারি গ্ল্যান্ড নাই। সো এখানে কি হচ্ছে, পেশেন্টের মানে ব্রেন ফাংশনটা অল্টার্ড। সো অ্যাবসেন্স অফ ফিটাল সোয়ালোইং, পানি বেশি খাবে না। এবং কি হচ্ছে সাথে হলো কি এই যে এক্সপোজড মেনিনজেস গুলো আছে সেখান থেকে ট্রান্সডেশন হচ্ছে। আপনার ব্রেন মেনিনজেস বলেন বা স্পাইনাল কর্ড থেকে বলেন, এগুলো তো এক্সপোজড। তখন এই এক্সপোজ মেনিনজেস থেকে ট্রান্সডেশন হচ্ছে। আর সাথে হলো গিয়ে তার যেহেতু পিটুইটারি গ্ল্যান্ড নাই, সো পোস্টার পিটুইটারি থেকে যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন আসে সেটাও আসতেছে না। সো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, তার বেশি বেশি কি হচ্ছে, ইউরিন পাস হচ্ছে। তাহলে তিনটা জিনিস, একটা হলো কি অ্যাবসেন্স অফ দ্য ফিটাল সোয়ালোইং, দেন হলো গিয়ে সাপ্রেশন অফ দ্য, পানি কম খাচ্ছে কিন্তু ইউরিন পাস বেশি হচ্ছে, ঠিক আছে, আর ট্রান্সডেশন ফ্রম দ্য এক্সপোজ মেনিনজেস। এই তিনটা কজে অ্যানেনকেফালিতে পলিহাইড্রামনিয়াস হয়। ওপেন স্পাইনা বাইফিডাতে কি হয়, এখানে তো ধরেন শুধুমাত্র ওপেন স্পাইনা বাইফিডা যদি থাকে, শুধুমাত্র স্পাইনাস প্রসেসটা হলো গিয়ে দুই ভাগ করা এবং সেটা ওপেন, আমরা পরবর্তীতে পড়বো। সেটা হলো গিয়ে এক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র ট্রান্সডেশন বেশির জন্য হচ্ছে, হ্যাঁ। ইসোফেজিয়াল অথবা ডিউডেনাল অ্যাট্রেসিয়া কি হচ্ছে, প্রিভেনশন অফ দ্য সোয়ালোইং, সে খেতে পারছে না। আর ফেশিয়াল ক্লেফট বা নেক ম্যাসেও সেম, নর্মাল সোয়ালোইংটা হ্যাম্পার্ড হচ্ছে। আর হাইড্রোস ফিটালিসে তো হচ্ছেই, ঠিক আছে। এরপর আসেন আমরা কিছু হলো গিয়ে ফিটাল ইনফেকশন, যেমন টর্চ, পার্ভোভাইরাস, B19, এগুলা অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে, অনেক সময় হাইড্রামনিয়াস সাথে। এছাড়া জেনেটিক কিছু সিনড্রোমে অ্যানিউপ্লয়েডিতেও হতে পারে। বাট এই কয়েকটা মনে রাখলেই মোটামুটি হবে। এরপর আসেন প্লাসেন্টাতে একটাই মনে রাখেন, মানে মায়ের তো বললাম, এখন মানে বাচ্চার তো বললাম বাচ্চার সমস্যা, এখন প্লাসেন্টার সমস্যা। প্লাসেন্টার সমস্যা কি, কোরিও অ্যানজিওমা অফ দ্য প্লাসেন্টা। এটা হলো গিয়ে প্লাসেন্টার একটা টিউমার, একটা সিঙ্গেল ভিলাস থেকে হচ্ছে এবং সেখান থেকে বেশি বেশি মানে ট্রান্সডেশন হচ্ছে। এরপর ম্যাটার্নাল কি হতে পারে, ম্যাটার্নাল হলো গিয়ে ডায়াবেটিস, কার্ডিয়াক অর রেনাল ডিজিজ যদি থাকে, হ্যাঁ। আরেকটা হলো গিয়ে ফিটোম্যাটার্নাল। ম্যাটার্নাল ডায়াবেটিসটা এক নম্বরে মনে রাখেন, সবগুলো ভুলে গেলেও ডায়াবেটিস ভুলেন না। ডায়াবেটিসে কেন হচ্ছে, মায়ের ব্লাড সুগার বেশি। সো এই ব্লাড সুগার কি হচ্ছে, বাচ্চাতেও যাচ্ছে, বাচ্চার ব্লাড সুগার বেশি। বাচ্চার ব্লাড সুগার বেশি মানে হলো গিয়ে তার কি বেশি বেশি ইউরিন পাস হচ্ছে। সো তার হলো গিয়ে মানে পলি ইউরিয়া হচ্ছে বাচ্চার। ইন দ্যাট কেস বাচ্চার বেশি বেশি যেহেতু ইউরিন পাস হচ্ছে, সো পলিহাইড্রামনিয়াস হচ্ছে, ঠিক আছে। মাল্টিপল প্রেগনেন্সিতে সাধারণত হলো গিয়ে 10 টাইমস মোর কমন থাকে, কারণ হলো গিয়ে এখানে টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোমে একটা বাচ্চা পলিহাইড্রামনিয়াস ডেভেলপ করতে পারে, ঠিক আছে। আর হলো গিয়ে এছাড়া ইডিওপ্যাথিক তো বললাম। তো এই হলো গিয়ে মোটামুটি কজ। এরপর হলো গিয়ে ক্লিনিক্যাল টাইপস কি কি হতে পারে। ক্রনিক, সাধারণত মেইনলি আমরা যেগুলা দেখি সেগুলা ক্রনিক। আর অ্যাকিউট হলো গিয়ে এক্সট্রিমলি রেয়ার। ক্রনিক মানে আমরা দেখতে পাচ্ছি তার পানি বাড়ছে, প্রত্যেক আল্ট্রাসোনোগ্রামে, সিরিয়াল আল্ট্রাসোনোগ্রামে দেখা যাচ্ছে যে তার পানি বাড়ছে। আর অ্যাকুট মানে হলো কি হঠাৎ 2-1 দিনের মধ্যে তার এত বেশি পানি বেড়ে গেল যে পেশেন্টের শ্বাস নিতে পারছে না, হ্যাঁ। তো পলিহাইড্রামনিয়াস সাধারণত তিন ভাবে ক্লাসিফাই করা যায়, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ডে কি হয়, ওই যে ম্যাক্সিমাম ভার্টিক্যাল প্রেশার যেটা, এটার উপর ডিপেন্ড করে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন এএফআই আর ম্যাক্সিমাম ভার্টিক্যাল প্রেশার, পকেট, ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট, এই দুইটার মেজারমেন্টের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে ভার্টিক্যাল পকেটের মেজারমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। এটার উপর ভিত্তি করে আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা হলো গিয়ে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। তাহলে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার যদি হয় তাহলে আমরা কোনটাকে বলবো, মাইল্ড হলো গিয়ে
মাইল্ড হলো কি সাধারণত 8 সেন্টিমিটার থাকলে আমরা কি বলছি, আমরা হলো গিয়ে পলিহাইড্রামনিয়াস বলছি। 8 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত আমরা বলি মাইল্ড পলিহাইড্রামনিয়াস। 12 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত মডারেট। আর সিভিয়ার হলো গিয়ে মোর দেন 16 সেন্টিমিটার যদি হয় তখন হলো গিয়ে আমরা সেটাকে সিভিয়ার পলিহাইড্রামনিয়াস বলছি। সিমটম কি হয় সাধারণত এই পেশেন্টগুলো রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে। হ্যাঁ, উপরের দিকে মাঝখানে তো পেটটা থাকে, উপরের দিকে প্রবলেম, নিচের দিকে প্রবলেম। উপরের দিকে কি হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। হ্যাঁ, কারণ কি হলো গিয়ে পেটটা তো অনেক বড়, ভার্টিব্রাকে ডায়াফ্রামকে সে প্রেসার দিচ্ছে, চাপ দিচ্ছে, সো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিচের দিকে কি হয়, তার হলো গিয়ে ভেরিকোস ভেইন, ভালভা, ভেরিকোস মানে ইডিমা এগুলা হচ্ছে, হেমোরয়েডস এগুলা হচ্ছে। আর এছাড়া কি হচ্ছে, এই যে রেসপিরেটরি ডিস্ট্রেস প্লাস সবকিছু মিলাই পেশেন্টের প্যালপিটেশন হচ্ছে। সাইনের মধ্যে আমরা কি দেখবো, পেশেন্টের হলো গিয়ে সিমফাইশিওফান্ডাল হাইটটা মোর দেন দ্য জেস্টেশনাল এজ। পেশেন্টের লাইন ডাউনে তার ডিসনিয়া হচ্ছে। হ্যাঁ, এছাড়া এভিডেন্স অফ এক্লামশিয়া থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এভিডেন্স, আচ্ছা প্যালপেশনে হাইট অ্যাবডোমিনাল গার্ড বেশি থাকবে, হাইট অফ দ্য ইউটারাসটা বেশি থাকবে মোর দেন দ্য জেস্টেশনাল এজ, গার্ড অফ দ্য অ্যাবডোমেনটা হলো কি অনেক বেশি থাকবে মোর দেন নর্মাল। ফ্লুইড থ্রিল প্রেজেন্ট থাকতে পারে। ফিটাল পার্স, ফিটাল মানে কোনো পার্স আমরা তেমন খুব ভালোভাবে পাবো না, নট ওয়েল ডেলিনিয়েটেড, এবং এক্সটার্নাল ব্যালটমেন্ট পসিবল। ঠিক আছে, অসকালটেশনে আমরা ফিটাল হার্টবিট পেতেও পারি কিন্তু অনেক সময় পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় ডপলার ছাড়া। আর ইন্টারনাল এক্সামিনেশন আমরা সাধারণত করি না, কিন্তু যদি করি তখন আমরা কি পাবো, সার্ভিক্সটা পুলড আপ পাবো এবং পার্শিয়ালি টেকেন আপ পাবো। আর দেখা যাবে যে অনেক সময় মেমব্রেনটা বাল্জ থাকতে পারে, ওপেন হয়ে যেতে পারে। ঠিক আছে, আলট্রাসোনোগ্রামে হলোকে আমরা মেইনলি হলোকে কনফার্ম করবো, কারণ এটার ওয়ান অফ দ্য ডিডি হলোকে ম্যাক্রোসোমিয়া। হ্যাঁ, অথবা মাল্টিপল প্রেগনেন্সি, বাচ্চা বড় নাকি দুইটা বাচ্চা, এসব সবকিছু হলো গিয়ে আমরা ডায়াগনোসিস করবো হলো কি বাই দ্য আলট্রাসোনোগ্রাম। এখানে যেটা বললাম অলরেডি, ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট হলো কি মোর দেন 8 সেন্টিমিটার অথবা এএফআই মোর দেন 25 সেন্টিমিটার। আর এছাড়া মাল্টিপল ফিটাস আছে কিনা এটা আমরা এক্সক্লুড করবো, লাইভ প্রেজেন্টেশনটা আমরা দেখবো। ঠিক আছে, আর এছাড়া এটা হলো গিয়ে আপনার ফার্দার ডায়াগনোসিস। আর টু ফাইন্ড আউট দ্য কজ আমরা কি করতে পারি, মায়ের ব্লাড সুগার করতে পারি ওজিটিটি, আর হলো গিয়ে মায়ের ব্লাড গ্রুপিং করতে পারি, যেটা রেসাস আইসো ইমিউনাইজেশনের জন্য কিনা। হ্যাঁ, আর এছাড়া আদার্স যে রুটিন এক্সামিনেশন ইনভেস্টিগেশন আছে সেগুলো আমরা করতে পারি। ডিডি কি হবে, একটা হলো কি টুইন প্রেগনেন্সি হতে পারে, প্রেগনেন্সি উইথ হিউজ ওভারিয়ান সিস্ট অথবা ম্যাটারনাল অ্যাসাইটিস হতে পারে। সবগুলো আমাদের পার্থক্য কি হবে, টুইন হলে সাধারণত আমরা কি পাবো, যে টু মেনি ফিটাল পার্স পাবো, ফ্লুইড থ্রিল অ্যাবসেন্ট পাবো, এবং আলট্রাসোনোগ্রামে দুইটা বাচ্চা পাবো। হ্যাঁ, মোর দেন ফিটাল 2 ফিটাল পোল পাবো। হ্যাঁ, আর হিউজ ওভারিয়ান সিস্ট যদি হয় তাহলে সাধারণত গ্র্যাভিড ইউটেরাসটা সেপারেট, অনেক সময় সেপারেট করা যায় সিস্ট থেকে। আর এছাড়া হলো কি ইন্টারনাল এক্সামিনেশনে কি হবে, সার্ভিক্সটা পুশ ডাউন হবে। ঠিক আছে, মেইনলি হলো কি ইয়েতে কি হয়, পুলড আপ হয়, আর এখানে পুশ ডাউন হবে। আচ্ছা, আর ম্যাটারনাল অ্যাসাইটিসে তো আমরা শিফটিং ডাউনেস পাবো, ইন্টারনাল এক্সামিনেশন আমরা তেমন কিছুই পাবো না, সোনোগ্রাফি করে আলট্রাসোনোগ্রাম করে মেইনলি আমরা কনফার্ম হবো। কমপ্লিকেশন কি, যে কোনো কমপ্লিকেশন আপনারা অবসেকেসে পড়বেন ম্যাটারনাল ফিটাল। ঠিক আছে, ম্যাটারনাল ফিটাল। আর ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং ডেলিভারি, লেবার অ্যান্ড পিউপেরিয়াম। তাহলে ম্যাটারনাল যদি আমরা কমপ্লিকেশন বলি, তাহলে ডিউরিং প্রেগনেন্সি কি কি হবে, সব পি গুলা দিয়ে দেখবেন, পিতে প্রেগনেন্সি, পিতে সমস্ত প্রেগনেন্সির কমপ্লিকেশন, প্রি এক্লামশিয়া, প্রম, প্রিটার্ম লেবার, প্লাসেন্টা প্রেভিয়া, প্লাসেন্টাল অ্যাব্রাপশন। হ্যাঁ, আর এক্সট্রা কি এখানে মনে রাখবেন, ম্যাল প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্টেশনটা হলো গিয়ে আপনার ইয়ে থাকবে। আর ডিউরিং লেবার কি হতে পারে, আর্লি রাপচার, যেহেতু তার অনেক বেশি হলো গিয়ে পানি, সো তার একটা গ্র্যাভিটির দিকে একটা প্রেশার থাকবে, আর্লি রাপচার অফ দ্য মেমব্রেন হতে পারে। এবং এরকম পলিহাইড্রামনিয়াস হঠাৎ করে মেমব্রেন রাপচার হয়ে গেলে সবচেয়ে ভয়াবহ যেটা কর্ড প্রোল্যাপস হতে পারে। তারপর ডেলিভারির পর হলো ইউটেরাইন ইনার্শিয়া থাকতে পারে, যে কন্ট্রাকশন নাই। অপারেটিভ ডেলিভারি বেড়ে যেতে পারে, হতে পারে সেটা আমরা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশন, সাথে রিটেন প্লাসেন্টা, পিপিএইচ এগুলো হতে পারে। পিউপেরিয়ামে কি হবে, সাধারণত সাব ইনভলিউশন অথবা হলো কি ইনক্রিজ পিউপেরাল মরবিডিটি, সব জায়গায় তাই, ইনফেকশন, সাব ইনভলিউশন, ইনফেকশন, এই দুটো আপনারা মোটামুটি সব জায়গায়
সমস্ত প্রেগনেন্সির সমস্ত ইয়েতে কমপ্লিকেশন বলবেন। আর ফিটাল কমপ্লিকেশন কি, পেরিন্যাটাল মর্টালিটিটা বেড়ে যেতে পারে, হ্যাঁ, স্পেশালি তার যদি হলো গিয়ে কোনো ধরনের ইয়ে থাকে, প্রবলেম থাকে। ম্যানেজমেন্টটা আমরা কি দিব, প্রথমত হলো গিয়ে আমরা দেখবো যে এটা কিরকম, মাইল্ড, মডারেট, সিভিয়ার কিনা, সাথে কোনো ধরনের কমপ্লিকেশন আছে কিনা, মানে কমপ্লিকেটেড আর আনকমপ্লিকেটেড, এই কয়েকটা জিনিস আমাকে চিন্তা করতে হবে। তাহলে মাইল্ড টু মডারেট অনেক সময় দেখা যায় আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে পারি, হ্যাঁ। মাইল্ডে সাধারণত ট্রিটমেন্ট লাগে না, বেড রেস্ট লাগে, আমরা বাম কাত হয়ে শুতে বলবো, আমরা হলো গিয়ে রেগুলার ফলো আপে আসতে বলবো, রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে আসতে বলবো, এবং তার যদি কোনো ধরনের অপটিমাইজ করতে হয়, ডায়াবেটিস থাকে বা কোনো ধরনের প্রবলেম থাকে, সেগুলো আমরা অপটিমাইজ করে দেবো সাধারণত। এবং যদি আনকমপ্লিকেটেড হয় তাহলে এই প্রেগনেন্সি আমরা কন্টিনিউ করে যাবো। আর সিভিয়ার পলিহাইড্রামনেসিস সাধারণত কি হয়, পেশেন্টের একটু শ্বাসকষ্ট হয়। ইন দ্যাট কেস আমাদের মেইন এইমই থাকবে ট্রিটমেন্টের টু রিলিভ দ্য সিমটম, ফাইন্ড আউট দ্য কজ, অ্যাভয়েড টু ডিল উইথ দ্য কমপ্লিকেশন, হ্যাঁ, মানে তার জন্য পেশেন্টের জন্য কমপ্লিকেশন ডেভেলপ না করে। তাহলে রিলিফ সিমটম, তার মানে পেশেন্টের হলো কি শ্বাসকষ্ট হচ্ছে, এত বেশি পানি যে পেশেন্ট শুতে পারছে না। ইন দ্যাট কেস তখন আমরা কি করবো, অ্যামনিও রিডাকশন করবো, হ্যাঁ, বা অ্যামনিওসেন্টেসিস করে অ্যামনিও রিডাকশন করবো, অ্যামনিওটিক ফ্লুইডটা বের করে দেবো। আচ্ছা, তারপর হলো গিয়ে যদি তার টু ফাইন্ড আউট দ্য কজ, মানে ওজিটিটি এগুলো যদি থাকে তাহলে সেগুলোকে আমরা অপটিমাইজ করব। এছাড়া সাপোর্টিভ থেরাপি কি, বেড রেস্ট, আর হলো কি কিছু মেডিসিন আমরা দিতে পারি, যেমন ইন্ডোমিথাসিন। ইন্ডোমিথাসিন কিন্তু কক্স2 ইনহিবিটর, এটা হলো গিয়ে ডায়োটিক হিসেবে কাজ করে, আরেকটা হলো গিয়ে সুলিন্ডেক। এই দুইটাই আমরা ডায়াবেটিস হলেও আমরা দিতে পারি। তবে ইন্ডোমিথাসিন আমরা খুব শর্ট পিরিয়ডের জন্য দিব, কারণ এটা বেশি দিন দিলে এটা যেহেতু হলো গিয়ে আপনার NSAID, সো প্রিম্যাচুর ক্লোজার অফ দ্য ডাক্টাস আর্টারিওসাস করে বাচ্চার পালমোনারি হাইপারটেনশন করে দেবে, হ্যাঁ। তো ইন দ্যাট কেস সেজন্য আমরা কি করব, কক্স2 ইন্ডোমিথাসিন এবং সুলিন্ডাক এই দুইটা দিতে পারি খুব শর্ট টাইমের জন্য, ঠিক আছে। এটা কি করবে, বাচ্চার ইউরিন আউটপুট মানে কম। হ্যালো, আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা তো তাহলে সাপোর্টিভ থেরাপি দিলাম, দেন হলো গিয়ে ড্রাগসের মধ্যে আমরা দুটা জিনিস দিতে পারি, একটা হলো গিয়ে ইন্ডোমিথাসিন, কক্স2 ইনহিবিটর। এটা সাধারণত NSAID তো আমরা সাধারণত দেই না, কারণ হলো গিয়ে বাচ্চার রেনাল শাটডাউন করে দিতে পারে, বাট এটা খুব অল্প সময়ের জন্য আমরা দিব, ইউরিন আউটপুট কমাবে, আর সাথে সুলিন্ডাক দিতে পারি। আর ইনভেস্টিগেশন আমরা সাধারণত আলট্রাসোনোগ্রাম করে দিব যে বাচ্চাটার আর কোনো ধরনের কনজেনিটাল অ্যানোমালিজ আছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা কি দিলাম, প্রথমত হলো গিয়ে বেড রেস্ট দিলাম, তাকে হলো গিয়ে যদি তার বেশি শ্বাসকষ্ট, তাকে সাপোর্টিভ থেরাপি দিলাম, দেন ইনভেস্টিগেশন করলাম, অপটিমাইজ করলাম, হ্যাঁ। যদি তার হলো গিয়ে সিভিয়ার থাকে, মাইল্ড টু মডারেট থাকলে, যদি রেসপিরেটরি ডিস্ট্রেস না থাকে আমরা ফলো আপ করে যাব, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলে আমরা অ্যামনিও রিডাকশন করব, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো কি এই রেসপন্সে আনকমপ্লিকেটেড কেস, এবং এই রেসপন্সে পেশেন্ট ভালো রেসপন্স করেছে এই ট্রিটমেন্টে, তখন এই প্রেগনেন্সি আমরা কন্টিনিউ করে যাব টার্ম পর্যন্ত। আর যদি আনরেসপন্সিভ হয়, এর সাথে হলো কি ম্যাটারনাল ডিস্ট্রেসও হচ্ছে, তখন আমরা দেখবো প্রেগনেন্সিটা লেস দেন 37 উইকস নাকি মোর দেন 37 উইকস। মোর দেন 37 উইকস হলে একরকম, লেস দেন 37 উইকস মানে কি প্রিটার্ম। সো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব, স্লো ডিকম্প্রেশন অফ দ্য মানে অ্যামনিওসেন্টেসিস করে বা অ্যামনিও রিডাকশন করব, এবং সেটা হবে স্লো ডিকম্প্রেশন। আমরা পার আওয়ারে 500 ml এর বেশি আমরা মানে ফ্লুইড বের করব না, ঠিক আছে। এবং সাধারণত AFI 25 সেন্টিমিটারের নিচে হলে আমরা বন্ধ করে দিব, আর আমরা আর কোনো কিছু করব না সাথে। কারণ হলো কি, এবং তার আগে কিন্তু আমরা অবশ্যই কাউন্সেলিং করে নিব, কারণ এসব ক্ষেত্রে কি হতে পারে, প্লাসেন্টার অ্যাব্রাশন হতে পারে, প্রম হয়ে প্রিটার্ম লেবার হতে পারে। আর যদি মোর দেন 37 উইকস হয়, তখন আমরা কি করব, আমরা তখন হলো কি অ্যামনিওসেন্টেসিস করতে পারি, যদি আমার কাছে মনে হয় এটা যে কোনো সময় পানি ভেঙে যেতে পারে, এবং পানি ভেঙে গেলে কর্ড প্রোলাপস হয়ে যাবে, সো তখন আমরা অ্যামনিওসেন্টেসিস করে নিতে পারি। এবং সাথে আমরা কি করলাম, পানিও কমাই দিলাম, সাথে এই ফ্লুইডটা আমরা কি করলাম, পরীক্ষা করে দেখলাম যে বাচ্চার লাং ম্যাচিউরিটি আছে কিনা। যদি লাং ম্যাচিউর থাকে, হ্যাঁ, তখন আমরা কি করবো, লেবারে যাবো, মানে ডেলিভারি। মোর দেন 37 উইকস মানে হলো কি আমরা ডেলিভারি প্রসেসে যাবো। ইন দ্যাট কেস আমরা দেখবো হলো গিয়ে প্রেজেন্টেশন, লাইভ প্রেজেন্টেশন দেখবো। যদি হলো গিয়ে ফিটাল হেডটা স্ট্যাবিলাইজ থাকে, তখন হলো গিয়ে আমরা কি করবো, পেশেন্টটাকে ইনডিউস করে দিব, হ্যাঁ। যদি হলো গিয়ে আমরা ইনডিউস অনেকভাবে করতে পারি, অক্সিটোসিন ইনফিউশন দিয়ে, প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে, এবং লো রাপচার অফ দ্য মেমব্রেন দিয়ে। যদি দেখি হলো গিয়ে 4 to 5 সেন্টিমিটার একটু ডাইলেট হয়ে গেছে, আমরা মেমব্রেন বালজিং আছে, তখন আমরা কিন্তু হলো গিয়ে কন্ট্রোলড
এআরএম করে দিতে পারি, হ্যাঁ, আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন। কন্ট্রোল কি, দুই ভাবে, যে হঠাৎ করে তাকে আমরা রাপচার্ড মেমব্রেন করে দিলাম, তো কি হবে, সাডেন গাশ অফ ওয়াটার যাবে। ইন দ্যাট কেস তখন আমরা ভালভাতে হাত দিয়ে থাকবো। হাত দিয়ে থাকলে কি হবে, অনেক পানি একসাথে বের হয়ে যাবে না, অল্প অল্প করে বের হয়ে যাবে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে করে আমরা এই পানিটা হলো গিয়ে ড্রেনেজ করে দেবো। তারপর পেশেন্ট তো লেবারে চলে যাবে, নর্মাল লেবার প্রসেস আমরা ডেলিভারি করবো, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। দেন হলো গিয়ে এই পেশেন্ট গুলো যেহেতু অনেক বড় অ্যাবডোমেন থাকে, ইউটেরাইন অ্যাটনি হতে পারে, এবং সেই ক্ষেত্রে হলো গিয়ে পেশেন্টের কি হতে পারে, অ্যাটনিক পিপিএইচ হতে পারে। ইন দ্যাট কেস পিপিএইচ আমরা ম্যানেজ করবো, এএমটিএসএল করবো, পিপিএইচ হলে পিপিএইচ ম্যানেজ করবো, ঠিক আছে। আর যদি কোনো ধরনের কনজেনিটাল অ্যানোমালি থাকে আর তাহলে হলো গিয়ে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা দিব, ঠিক আছে। আচ্ছা, মানে নিওনাটোলজিতে হলো গিয়ে রেফার করে দেয়া, অথবা হলো গিয়ে সার্জারি যদি লাগে সার্জিক্যাল পেডিয়াট্রিক সার্জারিতে রেফার করে দেয়া, এগুলো। এখন আসেন অলিগোহ্যাড্রামনিয়াস। অলিগোহ্যাড্রামনিয়াস কি, ওটা বলছিলাম যদি 2 লিটারের বেশি হয়, একটা জিরো কমায় দেন 200 হবে, ঠিক আছে। 2 লিটার মানে হলো গিয়ে 2000 ml। 2000 ml থেকে একটা জিরো কমায় দেন 200 ml, তাহলে 2000 ml এর বেশি হলে পলিহাইড্রামনিয়াস, একটা জিরো কমায় 200 ml এর কম হলে অলিগোহাইড্রামনিয়াস, ঠিক আছে। এখানে হলো গিয়ে আমরা কি দেখবো, ওই যে ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেট দেখবো, আর সাথে হলো কি এফআই দেখবো। ওইখানে ছিল 8 এবং 25 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার হলো গিয়ে ম্যাক্সিমাম ভার্টিক্যাল পকেটে যদি 8 সেন্টিমিটারের বেশি হয় পলি, আর এফআই যদি 25-এর বেশি হয় তাহলে পলি। আর এখানে 2-এর যদি কম হয় ভার্টিক্যাল পকেটে তাহলে কম, আর এফআই যদি 5-এর কম হয় তাহলে কম, ঠিক আছে। তো তারপর হলো গিয়ে এই তো এখন এটার ইটিওলজি কি হতে পারে, ওইখানে যেমন মায়েরও সমস্যা, মায়ের ডায়াবেটিস, বাচ্চার তো অনেকগুলা বললাম কনজেনিটাল অ্যানোমালি, এখানেও বাচ্চার কিছু কন্ডিশন আছে, বাট এটা হলো গিয়ে মনে রাখবেন পলি হলো গিয়ে বাহিরের দিকে, মানে মাথা, স্পাইনাল কর্ড, তারপর হলো গিয়ে এইসব প্রবলেম, ঠিক আছে। আর অলিগো হইলে বাচ্চার রেনাল প্রবলেম। কি কি, একটা হলো গিয়ে রেনাল অ্যাজেনেসিস যদি হয়, অবস্ট্রাক্টেড ইউরোপ্যাথি যদি হয়, ইন্ট্রাইউটেরিন মানে বাচ্চাটা ছোট, সিমেট্রিক্যাল আইওজিআর, হ্যাঁ, তা আইওজিআর যদি হয়, আইওজিআর হলে বাচ্চা ছোট, পানিও ছোট, সাধারণত আইওজিআর ইজ অ্যাসোসিয়েটেড উইথ অলিগোহাইড্রামনিয়াস, হ্যাঁ। তো আইওজিআর এর কজ কি হতে পারে, সিমেট্রিক্যাল আইওজিআর, সেটা হলো গিয়ে ইন্ট্রাইউটেরিন ইনফেকশন, তাহলে ইন্ট্রাইউটেরিন ইনফেকশন হলেও সেটা ওয়ান অফ দ্য কজ। ড্রাগস, ওই যে বললাম যে কিছু হলো গিয়ে এসি ইনহিবিটর, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর, এগুলা হলো গিয়ে পানি কমাই দেয়, ঠিক আছে। এই জন্য কিন্তু আমরা কি করি, খুব র্যাপিডলি তাদের অ্যান্টি হাইপারটেনসিভটা চেঞ্জ করে দিই। আর এখানে ম্যাটার্নাল কন্ডিশন কি হতে পারে, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, ওখানে ছিল ডায়াবেটিস, এখানে হাইপারটেনশন, হ্যাঁ। এই একটাই মনে রাখেন, বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এগুলাতেও কি হয়, হাইপারটেনসিভ ডিসঅর্ডার হয়। এছাড়া ইডিওপ্যাথিক তো আছে। তাহলে মা এবং বাচ্চা, ওইখানে কিন্তু এক্সট্রা একটা ছিল প্লাসেন্টাল কোরিয়ানজিওমা, এখানে কিন্তু নাই, ঠিক আছে। তাহলে আমরা ডায়াগনোসিস করব কিভাবে, সাধারণত ইউটেরাসের সাইজ, আমরা তো পেশেন্ট আসবে কি যে তার বাচ্চা, প্রথমত একটা মানে যেই পেশেন্টটা হলো কি একটু মানে সচেতন কিন্তু এত ভালো জানে না, সেই পেশেন্ট এসে বলবে যে আমার তো পেট বাড়ে না, আর 2 নম্বর বাচ্চার নড়াচড়া খুব কম, এরকম একটা প্রবলেম নিয়ে আসবে। তো আমরা দেখবো যে হলো গিয়ে তার তো দেখবোই পেশেন্টের কিছু এনিমিয়া থাকতে পারে, ভাইটাল সাইনের মধ্যে তার ফিচার্স অফ প্রিএক্লামসিয়া থাকতে পারে, হাইপারটেনসিভ ডিসঅর্ডার থাকতে পারে, আমরা তার ড্রাগস হিস্ট্রি নিলাম, এগুলো তো নিলাম। নেওয়ার পর আমরা দেখলাম হলো গিয়ে তার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি দেখবো, ইউটেরাস সাইজ ইজ মাচ স্মলার দেন দ্য পিরিয়ড অফ জেস্টেশনাল এজ। সাধারণত কত জেস্টেশনাল এজ এবং সিম্ফাইশো ফান্ডাল হাইটটা ডিসক্রিমিনেশন কত থাকলে আমরা সিগনিফিকেন্ট বলবো, 3 or more than 3 সেন্টিমিটার, হ্যাঁ, মোর দেন 3 সেন্টিমিটার, মানে পেশেন্টের হলো গিয়ে 30 উইকস বলতেছে, আমরা 24 উইকস পাচ্ছি, 26 উইকস পাচ্ছি, তার মানে কি 4 সেন্টিমিটারের মতন ডিসক্রিমিনেশন, দিস ইজ সিগনিফিকেন্ট। আবার পেশেন্টটা বলতেছে 30 উইকস, আমরা 34 উইকস পাচ্ছি, দিস ইজ সিগনিফিকেন্ট। কমের দিকেও হলো গিয়ে মোর দেন 3, বেশির দিকে হলো গিয়ে মোর দেন 3 সেন্টিমিটার ডিসক্রিমিনেশন হলো গিয়ে সিগনিফিকেন্ট। তারপর কি হবে, এখানে হলো গিয়ে ফুল অফ ফিটাস, এতক্ষণ আমরা পলিহাইড্রামনিয়াসে কিন্তু খালি পানিই পাচ্ছিলাম, বাচ্চার কোনো পার্টই পাচ্ছিলাম না ঠিক মতো, আর এখানে শুধু বাচ্চাই পাবো, পানি খুব একটা আসবে না। এখানেও ম্যাল প্রেজেন্টেশন আসতে পারে, আর আলট্রাসোনোগ্রামে তো আমরা ডায়াগনোসিস করব যদি হলো গিয়ে লেস দেন 2 সেন্টিমিটার থাকে, যেটা বললাম আর কি,
ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, কমপ্লিকেশন কি হতে পারে? মার কমপ্লিকেশন, বাচ্চার কমপ্লিকেশন। এখানে মায়ের কমপ্লিকেশন খুব একটা বেশি না, সাধারণত হলো গিয়ে পানি, ড্রাই লেবার হতে পারে যদি পানি না থাকে, বা হলো ইউটেরাইন ইনার্শিয়া হতে পারে, কিন্তু বাচ্চা কমপ্লিকেশন এখানে বেশি, যেমন অ্যাবর্শন হতে পারে, তারপর হলো গিয়ে ইন্ট্রা অ্যামনিওটিক অ্যাডিশন বা ব্যান্ড অ্যাডিশন যেটা বলা হয়, ইন্ট্রা অ্যামনিওটিক ব্যান্ড অ্যাডিশন। যেমন ধরেন যখন হলে গিয়ে পানি কমে যায়, পানিটা কিন্তু একটু কুশন হিসেবে কাজ করে, লাইক আর অ্যামনিটা। এ কি করে, ফিটাল যে মেমব্রেনটা আছে এবং বাচ্চার মাঝখানে একটা কুশন হিসেবে কাজ করে। ফিটাসটাকে তার এটা তো হলো গিয়ে মেমব্রেন, এটা প্লাসেন্টা, আর এটা হলো গিয়ে বাচ্চা। তো বাচ্চাটাকে কিন্তু এই অ্যামনিওটিক মেমব্রেনের সাথে লাগতে দেয় না। কিন্তু কোনোভাবে যদি পানি চলে আসে এবং বাচ্চাটা যদি অ্যামনিওটিক মেমব্রেনের সাথে এভাবে লেগে যায়, তখন যে পোর্শনটা অ্যামনিওটিক মেমব্রেনের সাথে লেগে আছে এই পোর্শনটা কিন্তু আপনার ডিস্ট্রয়েড হয়ে যাবে। ধরেন অ্যাম্পুটেশন হয়ে যাবে। ধরেন যদি বাচ্চার মাথা থাকে, তো বাচ্চার মাথা এরকম হওয়ার কথা, তো কিন্তু বাচ্চার মাথা হবে এই যে এইরকম, কারণ কি এই পোর্শনটা এটার সাথে লেগেছিল, সো এই জায়গাটা ডেভেলপড হয়নি। আবার ধরেন বাচ্চার একটা ফিঙ্গার, ধরেন একটা লিটল ফিঙ্গার এটার সাথে লেগে আছে, তো এই ফিঙ্গারটা অ্যাম্পুটেশন হয়ে গেল, এটাকে বলা হয় অ্যামনিওটিক ব্যান্ড সিনড্রোম। ঠিক আছে? তো এই পানি কমে গেলে এই একটা সমস্যা থাকে। এছাড়া রাইনেক হতে পারে, ক্লাফ ফুট হতে পারে, অ্যাম্পুটেশন অফ দ্য, এছাড়া পানি কমে গেলে পালমোনারি ফিটার পালমোনারি হাইপোপ্লেসিয়া হতে পারে। হ্যাঁ, আর এছাড়া কর্ড কম্প্রেশন হতে পারে। এই তো নেক্সট হলো গিয়ে ট্রিটমেন্ট আমরা কি দিব। ট্রিটমেন্টের ক্ষেত্রে ওইখানে আমাদের কি ছিল, ওইখানে ছিল আমরা এমনিও রিডাকশন, আমরা হলো গিয়ে ফ্লুইডটা টেনে টেনে বের করছি। আর এখানে আমরা দিব হলো গিয়ে অ্যামনিও ইনফিউশন। হ্যাঁ, এখানে হলো গিয়ে আমরা বিভিন্ন ভাবে অ্যামনিও ইনফিউশন দিতে পারি। তো প্রথমত হলো গিয়ে আমরা একটা জেনারেল ট্রিটমেন্ট দিব কিন্তু, হ্যাঁ, যে অপটিমাইজেশন অফ দ্য কোমরবিডিটি, এই সেই এগুলো দেওয়ার পরে আমরা কি করব, যে পেশেন্টটাকে অ্যামনিও ইনফিউশন দিব, 250 থেকে 300 ml নর্মাল স্যালাইন তাকে হলো গিয়ে ইনফিউজ করে দিব। ঠিক আছে? তো তারপর হলো গিয়ে আপনার এই তো কমপ্লিকেশন তো বললাম। আর পেশেন্টের ক্ষেত্রে অবস্টেট্রিক ম্যানেজমেন্ট কি হবে, যদি সিভিয়ার অলিগো থাকে, সিভিয়ার আইউজিআর থাকে, কম্প্রোমাইজড ফিটাস থাকে, অ্যান্টিসিপেটেড পুয়ার আউটকাম থাকে, অথবা তার কনজেনিটাল অ্যানোমালি আছে, যদি আমরা কোনো ধরনের প্রবলেম পাই, তাহলে কাউন্সেলিং করে টার্মিনেশন করে দিব বাই ভ্যাজিনাল ডেলিভারি। কিন্তু আমরা দেখলাম যে না, বাচ্চাটার হলো গিয়ে কোনোভাবে হলো গিয়ে অলিগো আছে, বাট বাচ্চাটা কম্প্রোমাইজড না, বা বাচ্চার হলো গিয়ে সিভিয়ার আইউজিআর নাই, তখন কিন্তু আমরা সিএসও করতে পারি। হ্যাঁ, সিএস করে আমরা ডেলিভারি করে দিব, কারণ না হলে ড্রাই লেবার হয়ে যাবে। তো এই তো, এখন আসেন ফিটাল অ্যানোমালি। তাহলে আমরা প্রথমে প্রিকনসেপশনাল কাউন্সেলিং বললাম, স্ক্রিনিং বললাম, প্লাসেন্টাল প্রবলেম বললাম, কর্ডের প্রবলেম বললাম, পানির প্রবলেম বললাম। এখন হলো গিয়ে আমরা কিছু হলো গিয়ে ফিটাল অ্যানোমালিটা একটু বলি। তো ফিটাল অ্যানোমালির মধ্যে যেটা আমাদের হলো গিয়ে, ফিটাল অ্যানোমালি কেস আপনাদের থাকতে পারে, এটা অস্প্রিত থাকতে পারে। কেসের মধ্যে হলো গিয়ে সবচেয়ে কমনলি থাকে হলো গিয়ে অ্যানেনকেফালি আর হাইড্রোকেফালাস। আর এছাড়া হলো গিয়ে আপনার ইয়েতে অস্পিতে থাকতে পারে অ্যানেনকেফালি, হাইড্রোকেফালাস দুইটাই থাকতে পারে, সাথে গ্যাস্ট্রোস্কাইসিস, দেন হলো গিয়ে ওমফ্যালোসিল, এগুলো আপনাদের অস্পিতে থাকতে পারে। তো এগুলো একটু আমি আপনাদের বলবো। অ্যানোমালির মধ্যে সাধারণত আমরা কয়েকটা 6টা হিস্ট্রি নিব। একটা হলো গিয়ে তার হিস্ট্রি অফ ফিভার ইন আর্লি প্রেগনেন্সি আছে কিনা, হ্যাঁ, যে মানে কেন তার কোনো ধরনের টর্চ ইনফেকশন আছে কিনা, পেশেন্টটা হলো গিয়ে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন পেতো কিনা, আনকন্ট্রোল ডায়াবেটিস কিনা, হ্যাঁ, এপিলেপসি অথবা অ্যান্টিকনভালসেন্ট কোনো ড্রাগস পায় কিনা, অ্যান্টিফলেট কোনো ড্রাগস পায় কিনা, প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যানোমেলাস বেবি প্লাস ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যানোমেলাস বেবি আছে কিনা, আর কনস্যাঙ্গুইনাস ম্যারেজ কিনা। এই 6টা জিনিস আমরা কি করব, পেশেন্টের কাছ থেকে জেনে নিব। ঠিক আছে? আচ্ছা, দেন হলো গিয়ে আমরা প্রথমে আসি অ্যানেনকেফালি। অ্যানেনকেফালির তো হলো গিয়ে একটা সুন্দর আছে, কেস খুবই কম থাকে। তারপরে হলো গিয়ে কেসের যে হিস্ট্রিটা আছে ওটা আপনারা হলো গিয়ে পড়ে নেবেন। মেইনলি অ্যানেনকেফালি জিনিসটা কি, নিউরাল টিউব ডিফেক্ট। হ্যাঁ, প্যাথোফিজিওলজি কি অ্যানেনকেফালি, নিউরাল টিউব ডিফেক্টের অ্যাকচুয়ালি প্যাথোফিজিওলজি কি। আর ফার্টিলাইজেশনের পর 20 ডেজের মধ্যে এরকম একটা নিউরাল প্লেট তৈরি হয়। ঠিক আছে? তারপর কি হয়, এটা একটা ফোল্ড হয়, এটা যখন ফোল্ড হয়ে দুই পাশে ইয়ে হয়, এই দুইটাকে যদি আপনি লেগে দেন, তখন হলো গিয়ে এরকম একটা টিউব তৈরি হবে, টিউব। হ্যাঁ, এটাকে বলা হয় নিউরাল টিউব। আমি একটু বাঁকালি আঁকলাম। তো এটার একটা অ্যান্টেরিয়র এন্ড থাকে, একটা হলো গিয়ে পোস্টেরিয়র এন্ড থাকে। তো 20 উইকস এর মধ্যে এই নিউরাল প্লেট তৈরি হয়, আর নিউরাল
টিউবের অ্যান্টেরিয়র এন্ডটা ক্লোজ হয় হলো কি 24 থেকে 26তম দিনে, পোস্টেরিয়র এন্ডটা হলো কি 26 থেকে 28তম দিনে। যদি অ্যান্টেরিয়র এন্ড ক্লোজ না হয় তখন হয় হলো কি অ্যানেনকেফালি, আর পোস্টেরিয়র এন্ড যদি ক্লোজ না হয়, অ্যান্টেরিয়র এন্ড যদি ক্লোজ না হয় তাহলে অ্যানেনকেফালি, আর পোস্টেরিয়র এন্ড যদি ক্লোজ না হয় তাহলে হয় হলো কি স্পাইনা বাইফিডা, এবং এটাই হলো গিয়ে নিউরাল টিউব ডিফেক্ট। দেন এখন আসেন অ্যানেনকেফালির মধ্যে, আচ্ছা অ্যানেনকেফালি কেন, এই যে অ্যান্টিও নিউরোপোর যে ক্লোজার হলো কেন হচ্ছে না, হ্যাঁ এক্সাক্ট কজ আননোন, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, ক্রোমোজোমাল ডিফেক্টের জন্য হতে পারে। তাহলে আসেন এখন হলো গিয়ে আমরা ফলিক অ্যাসিড কিভাবে হলো গিয়ে অ্যান্টিওপোর নিউরোপোর ক্লোজারে হেল্প করে, প্রথমত হলো কি ডিএনএ সিনথেসিস এবং সেল ডিভিশনে হেল্প করে, আর হলো কি ডিফেক্টিভ মিথাইলেশনটা প্রিভেন্ট করে। এই দুটা জিনিস মনে রাখলেই হবে, অত ইয়েতে লাগবে না। এবং ফেটটা কি হবে, যেহেতু হলো গিয়ে অ্যাবসেন্স অফ অ্যানেনকেফালি মানে কি অ্যাবসেন্স অফ ক্রেনিয়াল ভল্ট অ্যান্ড সেরিব্রাল হেমিস্ফিয়ার। সো কি হয়, এক্সপোজার হয় কি ফোর ব্রেন, মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন। ফোর ব্রেনটা কি হয় ফাইব্রোস্ট হয়ে যায়, মিড ব্রেনটা অকেশনালি ফাইব্রোস্ট হতে পারে অথবা আনএফেক্টেড থাকতে পারে, কিন্তু হাইন্ড ব্রেনটা আনএফেক্টেড থাকে ইউজুয়ালি, হ্যাঁ হাইন্ড ব্রেন সেরিবেলাম এগুলো সাধারণত আনএফেক্টেড থাকে, ঠিক আছে সাধারণত। এখন আসেন আপনাদেরকে যে কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করবে যে নিউরাল হোয়াট ইজ অ্যানেনকেফালি, এটা তো আমি বললাম যে অ্যাবসেন্স অফ ক্রেনিয়াল ভল্ট অ্যান্ড ক্রেনিয়াল সেরিব্রাল হেমিস্ফিয়ার। এটার ইনসিডেন্স কিরকম, ইনসিডেন্স হলো কি 1 in 1000, 1000-এ একজন, মেল আর ফিমেলের মধ্যে রেশিও হলো কি 1:4। রিকারেন্স রেট কি, প্রথম বাচ্চাটা যদি অ্যানেনকেফালি হয় দ্বিতীয় বাচ্চাটা হওয়ার সম্ভাবনা 5%, আর দ্বিতীয় বাচ্চাটাও যদি মানে প্রথম দ্বিতীয় দুইটাই যদি হয় দেন হলো গিয়ে থার্ড বাচ্চার ক্ষেত্রে হলো গিয়ে 13%, তাহলে 5 আর 10, ঠিক আছে। আচ্ছা এখন হলো কি আমরা অ্যানেনকেফালি কেন হলো গিয়ে এটা হলো গিয়ে কি ধরনের ডিফেক্ট, নিউরাল টিউব ডিফেক্ট। তো নিউরাল টিউব ডিফেক্ট আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন অ্যানেনকেফালি, বাই আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফের মাধ্যমে আমরা 100% হলো গিয়ে ইয়ে করতে পারি, ডেফিনিটিভ ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা এখন হলো গিয়ে আপনার কি ধরনের হলো কি নিউরাল টিউব ডিফেক্ট আছে, একটা হলো কি অ্যানেনকেফালি, স্পাইনা বাইফিডা, ইনিয়ানকেফালি, এনকেফালোসিল। অ্যানেনকেফালি হলো গিয়ে এই যে বললাম যে ক্রেনিয়াল ভল্ট এবং আপনার সেরিব্রাল হেমিস্ফিয়ারটা অ্যাবসেন্ট থাকবে। স্পাইনা বাইফিডা হলো গিয়ে আপনার স্পাইনটা, হ্যাঁ স্পাইনটা হলো গিয়ে স্পাইনাস প্রসেসটা লাগবে না, দুইটা স্পাইনাস প্রসেস এভাবে লেগে থাকে না, এটা হলো গিয়ে ওপেন থাকবে, ঠিক আছে। ওপেন থাকলে এটা যদি উপর দিয়ে কভার থাকে, স্কিন দিয়ে কভার থাকে, তাহলে সেটা হলো গিয়ে আপনার অকালটা বা ক্লোজ ভ্যারাইটি। আর যদি হলো গিয়ে স্কিনটাও হলো গিয়ে মানে এক্সপোজ থাকে, পুরো স্পাইনাল কর্ড আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, তাহলে সেটা হলো গিয়ে স্পাইনা বাইফিডা অ্যাপার্টা বা ওপেন ভ্যারাইটি। আর ইনিয়ান ক্যাফালি হলো গিয়ে সেরিব্রাল ভার্টিব্রা, বেস অফ দ্য স্কাল এগুলাও অ্যাবসেন্ট থাকে, সেরিব্রাল সার্ভাইকাল ভার্টিব্রা, বেস অফ দ্য স্কাল এগুলাও হলো গিয়ে অ্যাবসেন্ট থাকে। আর এনকেফালোসিল হলো গিয়ে ব্রেইন অথবা হলো গিয়ে মানে স্পাইনাল কর্ডের যে কোনো একটা জায়গা হলো গিয়ে অ্যাবসেন্ট থাকে এবং সেই দিক দিয়ে মেনিনজেসটা প্রোট্রুশন হয়ে বের হয়ে আসে, ঠিক আছে, এটা হলো গিয়ে এনকেফালোসিল। আচ্ছা তাহলে হলো গিয়ে এখন আমরা যে আল্ট্রাসোনোগ্রামে দেখবো অ্যানেনকেফালি, এই বাচ্চাটা দেখতে কেমন হবে, এটা হলো গিয়ে মিকি মাউস শেপ হবে, আমরা ছোটবেলায় কার্টুন দেখতাম মিকি মাউস, সেই মিকি মাউস শেপে হবে, একটা বালজিং আইস থাকবে, মানে বাচ্চাটা তো থাকবে না, বালজিং আইস থাকবে, প্রোট্রুডেড টাং থাকবে, শর্ট নেক থাকবে, হ্যাঁ এবং সাধারণত খুব আনফর্চুনেটলি 70% বাচ্চাই ফিমেল হয়। তাহলে অ্যানেনকেফালির ইটিওলজিতে আমরা বা রিস্ক ফ্যাক্টর কি কি, একটা তো ইডিওপ্যাথিক বললাম, মাল্টিফ্যাক্টরিয়াল, এনভায়রনমেন্টাল, এছাড়া ওই যে বললাম ডায়াবেটিস, এপিলেপসি এগুলাই হওয়ার চান্স বেশি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এই কয়েকটাই বলবেন আর লাগবে না। কমপ্লিকেশন কি হতে পারে, প্রথমত হলো কি ম্যাটার্নাল কিছু কমপ্লিকেশন, ফিটাল কিছু কমপ্লিকেশন। ম্যাটার্নাল কমপ্লিকেশন কি, অলরেডি কিন্তু আমি বলছি যে এটা হলো গিয়ে পলিহাইড্রামিয়াস, হ্যাঁ পানি বেশি হবে। দেন হলো গিয়ে পলিহাইড্রামিয়াস হলে কি হবে, প্রিম্যাচুর লেবার হবে। দেন হলো গিয়ে মানে যদি হলো গিয়ে পলিহাইড্রামিয়াস হয়, একটা জিনিস মনে রাখবেন, পলিহাইড্রামিয়াস হলে প্রিম্যাচুর লেবার হবে। আর যদি হলো গিয়ে নর্মাল একটা বাচ্চা পলিহাইড্রামিয়াস না থাকে তখন কিন্তু প্রলং লেবার হবে, কারণ কি একটু পরে বলতেছি, বাচ্চার যেহেতু হলো গিয়ে পিটুইটারি গ্ল্যান্ড নাই, সো হলো গিয়ে বাচ্চার পিটুইটারি গ্ল্যান্ড ডিপেন্ড করে হলো গিয়ে তার উপর ডিপেন্ড করে মায়ের লেবার শুরু হওয়াটা, হ্যাঁ যেহেতু বাচ্চার মাথা নাই, পিটুইটারি গ্ল্যান্ড নাই, সো এখানে প্রলং লেবার হবে। এগুলো হলো গিয়ে আপনার ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং লেবার কি হবে,
ডিউরিং লেবার হলো গিয়ে আপনার প্রলং লেবার হবে, শোল্ডার ডিস্টোসিয়া হবে। হ্যাঁ, শোল্ডার ডিস্টোসিয়া কেন হচ্ছে এগুলো আমরা সবই বলবো। আচ্ছা, এরপর হলো গিয়ে কিভাবে আপনি ম্যানেজ করবেন, যেহেতু এই বাচ্চাটা হলো গিয়ে অ্যানেনকেফালি বাচ্চা হলো কি 100% লিথাল, সো আমরা ইরেসপেক্টিভ অফ দ্য জেস্টেশনাল এজ আই উইল টার্মিনেট দ্য বেবি। হ্যাঁ, আই উইল টার্মিনেট দ্য প্রেগনেন্সি। তাহলে আপনারা অ্যান্সারও দিবেন এইভাবে, আপনাদেরকে যদি এইভাবে জিজ্ঞেস করে হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস as this anencephaly baby is lethal, the condition is lethal condition, so I will offer termination irrespective of the gestational age. ঠিক আছে, ডিউরিং লেবার কি হবে, ডিউরিং ফার্স্ট স্টেজ অফ দ্য, তারপর আমরা লেবার ম্যানেজমেন্ট দিব যেভাবে আমরা দেই আর কি, যে ফার্স্ট স্টেজ অফ দ্য লেবারে হলো গিয়ে এসব ক্ষেত্রে সাধারণত আইইউডি বলেন বা অ্যানেনকেফালি বলেন, যেগুলোতে প্রলং লেবার হওয়ার চান্স থাকে সেগুলোতে কিন্তু আমরা প্রিম্যাচুর আর্লি রাপচার অফ দ্য মেমব্রেনটা অ্যাভয়েড করি। ঠিক আছে, অ্যানালজেসিয়া দিই, হ্যাঁ 8 ঘন্টা পর পর পেথিরিন দেই, আইভি ফ্লুইড দিব, অ্যান্টিবায়োটিক দিতে পারি। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক দিব, কারণ কি এই পেশেন্ট গুলো যেগুলো লেবার থাকে প্রলং এ তাদের কি ইনফেকশন হওয়ার চান্স বেশি। সেকেন্ড স্টেজে আমরা কি করব, সিনিয়র অবস্টেটিশিয়ান থাকবে, ডোনার রেডি থাকবে, ভিজিলেন্ট ফর দ্য শোল্ডার ডিস্টোসিয়া। কারণ কেন এই বাচ্চাগুলো শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, শোল্ডার ডিস্টোসিয়া, আচ্ছা আমি কজ একটু পরে আসতেছি। দেন হলো কি থার্ড স্টেজ কিভাবে ম্যানেজ করবো, AMT-SL এর মাধ্যমে। হ্যাঁ, এরপর হলো কি পোস্টনাটাল কেয়ার কিভাবে দিব, এই পেশেন্টটা আমরা হলো কি অক্সিটোসিন, বাচ্চার ডেলিভারি হয়ে যাওয়ার পর কিন্তু আমরা অক্সিটোসিন দিব। আমরা কিন্তু ইনডিউস অক্সিটোসিন দিয়ে করব না, কারণ অক্সিটোসিনে কিন্তু সাধারণত রেসপন্স করবে না। কিন্তু পোস্টনাটাল কেয়ার বাচ্চা ডেলিভারির পর আমরা অক্সিটোসিন দিব এবং সেটা কন্টিনিউ করবো হলো কি 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত। দেন ভাইটাল সাইনগুলো মনিটর করব, সিডেটিভ দিব, এনজিওলাইটিক দিব, প্রয়োজন হলে আমরা সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করব, দেন অ্যান্টিবায়োটিক দিব। হ্যাঁ, আর মিল্ক সাপ্রেশন দিব। মিল্ক সাপ্রেশন কেন দিব, কারণ এই বাচ্চাটা তো থাকবে না। ঠিক আছে, নেক্সট ডেলিভারি ক্ষেত্রে আমরা কি অ্যাডভাইস দিব বা পেশেন্টটাকে, যে নেক্সট ডেলিভারি সে আফটার 6 মান্থস যেন সে ট্রাই করে, কারণ বাই দিস টাইম সে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হবে। ফলিক অ্যাসিড নিবে হলো গিয়ে 4 মিলিগ্রাম করে বা 5 মিলিগ্রাম করে 1 মাস আগে থেকে 12 সপ্তাহ পর্যন্ত। আর স্ক্রিনিং করব, হ্যাঁ যদি স্ক্রিনিং আর্লি ডায়াগনোসিসের জন্য এরপর এবারও স্ক্রিনিং করব। প্রলং লেবার এখন হলো গিয়ে কিছু কেন হলো গিয়ে তার প্রলং লেবার হচ্ছে। প্রলং লেবার হচ্ছে কেন, এই পেশেন্টটা হলো গিয়ে অক্সিটোসিনের ক্ষেত্রে রিফ্র্যাক্টরি থাকে, কারণ বাচ্চাটার পিটুইটারি গ্ল্যান্ড থাকে না। নর্মালি কি হয়, একটা পেশেন্টের পিটুইটারি গ্ল্যান্ড থেকে, বাচ্চার পিটুইটারি গ্ল্যান্ড থেকে কর্টিকোট্রফিক রিলিজিং হরমোন রিলিজ হয়, তারপর বাচ্চার অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যায়, বাচ্চার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল রিলিজ করে। এটা হলো গিয়ে তখন হলো গিয়ে ইস্ট্রাডিওলের মাধ্যমে অক্সিটোসিন রিসেপ্টরকে হলো গিয়ে স্টিমুলেটেড করে। হ্যাঁ, তো তখন হলো গিয়ে ইনডিউস হয়। এখানে যেহেতু বাচ্চার ফিটাল ইয়েটাই নাই, পিটুইটারি গ্ল্যান্ডটাই নাই, সো পুরো জিনিসটাই হ্যাম্পার হচ্ছে। 2 নাম্বার হলো গিয়ে ক্রেনিয়াল ভল্ভ যেহেতু নাই, সো বল ভলভ অ্যাকশনটা হলো গিয়ে অ্যাবসেন্ট থাকতেছে, বল ভলভ অ্যাকশন। দেন আর হলো গিয়ে এছাড়া কেন এই পেশেন্টের শোল্ডার ডিস্টোসিয়া হচ্ছে, কারণ হলো গিয়ে বাচ্চার মাথাটা তো ছোট, যেহেতু তার ক্রেনিয়াল ভলভটা নেই, সো 3 থেকে 4 সেন্টিমিটার হয়ে যাওয়ার পর কি হবে, ওই দিকটা টুক করে বাচ্চার মাথাটা ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, তারপর বাকিটা তো ডেলিভারি হবে না। সো তারপর কারণ 3 থেকে 4 সেন্টিমিটার পুরো বাচ্চাটা ডেলিভারি হতে তো হলো কি ফুল ডাইলেটেড হতে হবে। 3 থেকে 4 সেন্টিমিটার হয়ে যাওয়ার পরে বাচ্চার মাথাটা বের হয়ে যাওয়ার পর শোল্ডার ডিস্টোসিয়া হবে। তো ইন দ্যাট কেস আমরা তখন অ্যানালজেসিয়া দিয়ে, তখন আমাদের করণীয় কি, অ্যানালজেসিয়া দিয়ে আমরা অপেক্ষা করবো ফুল ডাইলেটেশন হওয়া পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা দেন হলো গিয়ে আমরা এই তো গেল, তাহলে শোল্ডার ডিস্টোসিয়ার জন্য কিন্তু প্রলং লেবার হতে পারে। ঠিক আছে, আচ্ছা দেন হলো, আচ্ছা এই পেশেন্ট গুলো অ্যানেনকেফালির পেশেন্টের ক্ষেত্রে হলো গিয়ে ম্যাল প্রেজেন্টেশন হয়। কোন প্রেজেন্টেশনটা সবচেয়ে কমন, সাধারণত ফেস এবং ব্রিজ, তবে অ্যানেনকেফালির ক্ষেত্রে ফেস প্রেজেন্টেশনটা বেশি কমন, আর হাইড্রোকেফালাসের ক্ষেত্রে ব্রিজ প্রেজেন্টেশনটা বেশি কমন। হ্যাঁ, তাহলে হলো গিয়ে যেহেতু হলো গিয়ে কেন হলো গিয়ে ফেস প্রেজেন্টেশন বেশি কমন, কারণ এখানে স্কালটা অ্যাবসেন্ট এবং নেকটা ভেরি শর্ট, দ্যাটস ওয়াই এটা ফেস প্রেজেন্টেশন কমন। ঠিক আছে, পিপিএইচ কেন হচ্ছে, পিপিএইচ হচ্ছে হলো গিয়ে প্রলং লেবারের জন্য, অ্যাটনিসিটির জন্য, ট্রমা ডিউরিং ডেলিভারির জন্য। ঠিক আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট পোস্টপার্টাম কমপ্লিকেশন কি, পোস্টপার্টাম পিউবেরাল সাইকোসিস। হ্যাঁ, আচ্ছা এরপর হলো গিয়ে এই তো গেল মোটামুটি অ্যানেনকেফালির এইগুলাই পড়লেই মোটামুটি হবে। দেন হলো গিয়ে হাইড্রোকেফালাসটা বলি। হ্যাঁ, হাইড্রোকেফালাসের ক্ষেত্রে
হাইড্রোকেফালাসটা সাধারণত কি? হাইড্রোকেফালাস এবং ভেন্ট্রিকুলোমেগালি। হাইড্রোকেফালাস হলো কি ওয়ান অফ দ্য টাইপ অফ ভেন্ট্রিকুলোমেগালি, মানে এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইন দ্য ভেন্ট্রিকলস, সাথে কি হবে থিনিং অফ দ্য ব্রেইন টিস্যু, এনলার্জমেন্ট অফ দ্য ক্রেনিয়াম। ঠিক আছে? আর শুধু যদি ভেন্ট্রিকালের ইয়ে হয়, ধরেন আপনার শুধু যদি হলো গিয়ে কারো ভেন্ট্রিকালটা হলো গিয়ে বড় থাকে কিন্তু সাথে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার নাই এবং হলো গিয়ে মাথাটাও বড় হয়ে যায় না, তখন সেটাকে আমরা ভেন্ট্রিকুলোমেগালি বলি। তাহলে এখানে টার্ম হলো গিয়ে দুইটা, একটা হলো ভেন্ট্রিকুলোমেগালি, আরেকটা হাইড্রোকেফালাস। ভেন্ট্রিকুলোমেগালি কি? ভেন্ট্রিকাল যে ল্যাটারাল ভেন্ট্রিকাল, এটা সাইজটা অনেক বড়। হ্যাঁ, কত বড়? বেশি, মোর দেন 10 মিলিমিটার, কিন্তু অ্যাসোসিয়েটেড সিএসএফ অ্যাবনর্মালিটি নাই। হ্যাঁ, যে সিএসএফ বেশি অ্যাকুমুলেশন হচ্ছে বা হলো গিয়ে থিনিং অফ দ্য ক্রেনিয়াম হচ্ছে, এনলার্জমেন্ট অফ দ্য ক্রেনিয়াম হচ্ছে, এই জিনিসটা নাই। আর হাইড্রোকেফালাসের টাইপ কি কি? একটা হলো গিয়ে দুই ধরনের, একটা কমিউনিকেটিং, নন কমিউনিকেটিং। এবং এটা কি হতে পারে? কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে। কমিউনিকেটিং আমরা কখন বলবো? যখন হলো গিয়ে সার্কুলেশনটা ঠিক আছে। ঠিক আছে, ভেন্ট্রিকালের মধ্যে সার্কুলেশনটা ঠিক আছে, এটা কিন্তু হলো গিয়ে হয়তো তার এক্সেস প্রোডাকশন বা অথবা হলো গিয়ে অল্প অ্যাবজর্পশন, এগুলোর মাধ্যমে ইয়ে হচ্ছে, তখন সেটাকে কমিউনিকেটিং বলা হচ্ছে। নন কমিউনিকেটিং মানে কি? মানে হলো গিয়ে এটার আরেকটা নাম হলো গিয়ে অবস্ট্রাকটিভ, মানে বোঝা যাচ্ছে এটা মাঝখানে একটা অবস্ট্রাকশন আছে। ঠিক আছে, যেমন হলো গিয়ে অ্যাকুইডাক্টাল স্টেনোসিস এরকম। কনজেনিটাল কি? যেই বাচ্চাটা জন্মগত ভাবে হলো গিয়ে তার অ্যানকেফালি, তাকে আমরা কনজেনিটাল বলছি। আর অ্যাকোয়ার্ড হলো গিয়ে ব্রেইন টিউমারের জন্য হতে পারে, ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনের জন্য হতে পারে। ঠিক আছে, ভেন্ট্রিকুলোমেগালি কি? ভেন্ট্রিকুলোমেগালির সাথে কিন্তু কোনো অল্টারেশন অফ দ্য হেড সাইজ থাকবে না এবং নর্মাল ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেশার থাকবে। আর হাইড্রোকেফালাসের সাথে হলো গিয়ে ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেশারও বাড়বে, আবার সাথে হলো গিয়ে আপনার ফিটাল হেড সাইজটাও হলো গিয়ে অল্টার্ড হয়ে যাবে। ওকে, দেন হলো গিয়ে এটার ইনসিডেন্সটা কিরকম? ওটা ছিল অ্যানেনকেফালে ছিল 1000-এ 1 জন, আর এখানে 2000-এ 1 জন। ঠিক আছে, হাইড্রোকেফালাস হলো গিয়ে 2000-এ 1 জন। রিকারেন্স রেট কিরকম? 5%। ঠিক আছে, ওখানে ছিল কি একটা প্রেগন্যান্সির পর 5%, দুইটা প্রেগন্যান্সির পর হলো গিয়ে 13%, আর এখানে হলো গিয়ে আপনার হাইড্রোকেফালাসের হলো গিয়ে রিকারেন্স রেট 5%। আচ্ছা, ব্রিজ প্রেজেন্টেশন বললাম, ওখানে বলছিলাম যে অ্যানেনকেফালিতে সাধারণত ফেস প্রেজেন্টেশন কমন, আর হাইড্রোকেফালাসে সাধারণত ব্রিজ প্রেজেন্টেশন কমন। হ্যাঁ, তো ব্রিজ প্রেজেন্টেশন হলো গিয়ে 30%। তো কজেস অফ হাইড্রোকেফালাস কি হতে পারে? প্রথমত হলো গিয়ে এটা যদি এটা কেন হচ্ছে? এক্সেস প্রোডাকশন হচ্ছে, অথবা হলো গিয়ে অ্যাবজর্পশন কম হচ্ছে, আনকন্ট্রোল, এসব কখন হতে পারে? এবং অথবা হলো গিয়ে তার কোথাও অবস্ট্রাকশন আছে। তো এগুলো কেন কেন হচ্ছে? আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, তারপর হলো গিয়ে মানে ইনফ্ল্যামেশন বা টিউমারের জন্য হতে পারে, এই জন্য হতে পারে। ঠিক আছে, আর হলো গিয়ে এই তো রেসপন্স। আচ্ছা, এখন আসেন সিএসএফ ড্রেনেজ। সিএসএফ ড্রেনেজটা একটু আমাদের জানতে হবে। হোয়াট ইজ সিএসএফ ড্রেনেজ? সিএসএফ ড্রেনেজটা আমি সবার পরে বলি, যেহেতু ওটা আপনাদের ধরে একটু কমই ধরে। প্রথমত হলো কি আপনি কি হাইড্রোকেফালাস কিভাবে ডায়াগনোসিস করবেন? হাইড্রোকেফালাস ডায়াগনোসিস আমরা করবো হলো কি আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে। এখানে কি হবে? হেড সাইজটা লার্জার থাকবে, হেড সার্কামফারেন্সটা মোর দেন 50 সেন্টিমিটার থাকবে। হ্যাঁ, আমরা দুইভাবে ডায়াগনোসিস করতে পারি, একটা হলো গিয়ে ক্লিনিক্যালি, আরেকটা হলো গিয়ে সনোগ্রাফিক্যালি। ক্লিনিক্যালি কিভাবে বলবো? হেড সাইজটা হলো গিয়ে অনেক লার্জার থাকবে, দেন হাই আপ, হেডটা হাই আপ থাকবে, ইম্পসিবল টু পুশ ডাউন ইনটু দ্য পেলভিস। আর ফিটাল হার্ট সাউন্ডটা হলো গিয়ে আমরা অনেক উপরে পাবো। আমরা সাধারণত স্পাইনো আম্বিলিকাল লাইনে নর্মালি হলো গিয়ে একটা ফিটাল হার্ট সাউন্ড পাই, এটা হলো গিয়ে আম্বিলিকাসের উপরেও পাবো। হ্যাঁ, আর ইন্টারনাল এক্সামিনেশন করলে আমরা কি পাবো? যে দেখবো যে দুইটা সুচারের মাঝখানে অনেক গ্যাপ আছে, গ্যাপিং সুচার্স এন্ড ফন্টানেলি, আর কেমন একটা ক্র্যাকলিং সাউন্ড হবে। হ্যাঁ, কেমন একটা মচমচ সাউন্ড হবে। দেন হলো গিয়ে আপনার ভেন্ট্রিকুলোমেগালি, আমরা মানে এটাকে আমরা হাইড্রোকেফালাসকে আমরা কিভাবে ইয়ে ক্লাসিফাই করব? মাইল্ড, মডারেট, সিভিয়ার। আমরা বলছি কি ভেন্ট্রিকুলার সাইজটা হলো গিয়ে সোনোগ্রাফিক্যালি 10 মিলিমিটারের কম হবে। এর চেয়ে যদি বেশি হয় 10 থেকে 12 হলে মাইল্ড মানে মাইল্ড ভেন্ট্রিকুলোমেগালি, 13 থেকে 15 হলে মডারেট, এবং 15-এর চেয়ে বেশি হলে হলো গিয়ে সিভিয়ার। তাহলে 10 থেকে 12, 13 থেকে 15, মোর দেন 15 মিলিমিটার। এর সাথে যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি থাকে এবং থিনিং মানে হেডের সাইজ অল্টার থাকে, সেটাকে আমরা হলো গিয়ে ইয়ে বলবো, হাইড্রোকেফালাস বলবো। বাট শুধু ভেন্ট্রিকুলোমেগালিও কিন্তু সেম। ইনভেস্টিগেশন আমরা আল্ট্রাসাউন্ডে পাবো, আল্ট্রাসাউন্ড করবো, দেন হলো গিয়ে টু ফাইন্ড আউট দ্য কজ। আচ্ছা,
আলট্রাসোনোগ্রাফিতে আমরা কি পাবো, এই যে আমরা যেটা বলি যে মানে ভেন্ট্রিকুলার ল্যাটারাল ভেন্ট্রিকুলার সাইজটা ডায়ামিটারটা অনেক বেশি থাকবে। আর টু ফাইন্ড আউট দ্য কজ হলো কি আমরা ব্লাড সুগার করতে পারি, ভিডিআরএল করতে পারি, টর্চ করতে পারি, এছাড়া অ্যামনিওসেন্টেসিস করে আবার ক্যারিওটাইপিং করতে পারি। হ্যাঁ, আচ্ছা, দেন হলো গিয়ে আমরা এখন আর এক্সরে করি না, আগে কিন্তু এক্সরে করা হতো। একটা এক্সরে ফাইন্ডিংস আমরা কি পাবো, ক্রেনিয়াল শ্যাডোটা গ্লোবুলার পাবো, ফন্টানেলি এবং সুচারটা হোয়াইট ওপেন পাবো, ভল্ট বোনটা থিন পাবো। ঠিক আছে, আচ্ছা, আর সোনোগ্রাফিক্যালি আমরা কি বললাম যে সোনোগ্রাফিক্যালি আমরা ডিস্টেন্স বিটুইন দ্য ল্যাটারাল ওয়াল এন্ড ল্যাটারাল ভেন্ট্রিকল যদি এরকম হয়, এটা দুইটা ভেন্ট্রিকল, আচ্ছা, আর এটা হলো গিয়ে পুরা, আচ্ছা, এখন এই ডিস্টেন্স এইটা আর এটার মাঝখানে হলো গিয়ে ডিস্টেন্সটা হলো কি ল্যাটারাল ওয়াল এবং ল্যাটারাল ভেন্ট্রিকলের ডিস্টেন্সটা মোর দেন দ্য 50% অফ দ্য বাইপ্যারাটাল ডায়ামিটার হবে। এই যে এটা, হ্যাঁ, আমি তো অনেক বড় করে রাখছি, অ্যাকচুয়ালি তো এইখানে থাকবে, এই যে এরকম এরকম থাকবে, এই যে এরকম থাকবে। এখন হলো কি ল্যাটারাল ওয়াল আর ল্যাটারাল ভেন্ট্রিকলের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যদি মোর দেন 50% বেশি হয় তাহলে সেটা হলো কি হাইড্রোকেফালাস। ঠিক আছে, দেন হলো গিয়ে আমরা কি করতে পারি, অ্যাকচুয়াল উইথ মানে ভেন্ট্রিকুলার সাইজটা মোর দেন 5 মিলিমিটার হবে, ক্রেনিয়াল শ্যাডোটা গ্লোবিউলার হবে, ফন্টানেলি এবং সুচারগুলো ওয়াইড ওপেন হবে। এতক্ষণ যা বলে আসলাম সেম জিনিসটাই, যেটা আমরা ক্লিনিক্যালি পাবো ওইটাই কিন্তু আমরা হলো গিয়ে সোনোগ্রাফিক্যালিও পাবো। ঠিক আছে, দেন হলো গিয়ে অবস্ট্রেটিক কমপ্লিকেশন কি হতে পারে, অবস্ট্রেটিক কমপ্লিকেশন হতে পারে, এখানে অবস্ট্রাক্টেড লেবার হতে পারে। হ্যাঁ, ওইখানে যেমন হলো গিয়ে আপনার শোল্ডার ডিস্ট্রোসিয়াটা কমন, কারণ একটু একটু ডায়ালেট হয়ে গেছে, মাথাটা বের হয়ে গেছে, আর এখানে হলো কি অবস্ট্রাক্টেড লেবারটা কমন, এত বড় মাথা যে এটা অবস্ট্রাকশন হয়ে আছে। তারপর র্যাপচার্ড ইউটেরাস হতে পারে, অ্যারেস্ট অফ দ্য আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ হতে পারে। হ্যাঁ, এখন হলো গিয়ে এটার প্রগনোসিসটা কিরকম, যদি মাইল্ড হয় তাহলে সাধারণত ইউজুয়ালি গুড, মডারেট হলে ভ্যারিজ, সিভিয়ার হলে ইউজুয়ালি খারাপ। হ্যাঁ, তো তখন হলো কি এটার সাথে কি অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি থাকতে পারে, হ্যাঁ, অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি থাকতে পারে, যেটা হলো গিয়ে হাইড্রোনেফ্রোসিস, ডিসপ্লাস্টিক কিডনি। তারপর এই কিডনি দেখবেন যে যে কোনো অ্যাবনর্মালিটির সাথে কিডনি অ্যাবনর্মালিটিটা থাকে। সো কিডনি এখানে রেনাল অ্যাবনর্মালিটি হতে পারে, হাইড্রোনেফ্রোসিস, ডিসপ্লাস্টিক কিডনি। তারপর সিভিয়াস অ্যাবনর্মালিটি কি হতে পারে, ভিএসডি, হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম, আর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ঠিক আছে, প্রিন্সিপাল অফ দ্য ম্যানেজমেন্ট কি, আমরা হলো গিয়ে ডিকম্প্রেশন করব হাইড্রোকেফালিক বাচ্চা, এটা আমরা এই বাচ্চাটাকে চেষ্টা করব আমরা সিজারিয়ান সেকশন অ্যাভয়েড করতে। এখন যদি হলো গিয়ে ব্রিজ থাকে তখন আমরা কি করব, সাধারণত কি হয়, যদি হেড থাকে, হেড থাকলে কি হয়, একটু যখন হলো গিয়ে 3 to 4 সেন্টিমিটার যখন ডাইলেটেড হবে বা আমি পাচ্ছি ফন্টানেলিটা, তখনই আমরা কি করব, একটা লং স্পাইনাল নিডল দিয়ে ফুটা করে দিয়ে ডিকম্প্রেশন করে আমরা ডেলিভারি করাবো। আর যদি ব্রিজ থাকে তখন কি হবে, আমরা ব্রিজটা পুরাটা হতে দিব, বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল, তখন আমরা কি করব, নেপ অফ দ্য নেক দিয়ে হলো গিয়ে ডিকম্প্রেশন করে আমরা ইয়ে দিয়ে ক্রেনিওটমি করে, দেন হলো গিয়ে ক্রেনিও পারফোরেটর দিয়ে ক্রেনিওটমি করে ব্রেন ম্যাটেরিয়াল গুলা বের করে নিয়ে তারপর আমরা ডিকম্প্রেশন করে নিয়ে আসতে পারি, অথবা অ্যাবডোমেনের মধ্যে ফুটা করে কি করতে পারি, ডিকম্প্রেশন করে নিয়ে আসতে পারি। দিস ইজ দ্য অনলি জায়গা যেখানে হলো কি আমরা একটা লাইফ বাচ্চাকে ডিকম্প্রেস করে বা ক্রেনিও পারফোরেটর ইউজ করে নিয়ে আসতে পারি। বাট এই বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমাদের খুব ভালোভাবে জেনিটাল ট্র্যাকটা ইয়ে করতে হবে, আপনার চেক করতে হবে কোনো ধরনের ইনজুরি আছে কিনা। আচ্ছা, তাহলে ম্যানেজমেন্ট হলো গিয়ে, যদি এখন আপনাদেরকে যদি একটু সুন্দর করে জিজ্ঞেস করে যে হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস হাইড্রোকেফালিক বেবি, তখন আপনি বলবেন যে ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন দ্য জেস্টেশনাল এজ, presence of other anomaly, infectious status, patients of the wish of the parents, এবং হলো গিয়ে আপনার status of the severity of the disease। হ্যাঁ, যদি হলো গিয়ে মাইল্ড থাকে তাহলে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এখানে আমরা কি করব, প্রথমত হলো গিয়ে আমরা পেশেন্টকে কাউন্সেলিং করব, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যাব। মাল্টিডিসিপ্লিনারি এখানে নিউরোসার্জন থাকবে, পেডিয়াট্রিক সার্জন থাকবে, অবস্টেট্রিশিয়ান থাকবে, অ্যানাস্থেটিস্ট থাকবে, এগুলো সবই থাকবে। দেন হলো গিয়ে আমরা পেশেন্টকে কাউন্সেলিং করব যে যদি বাচ্চাটা ডেলিভারি হয় তাহলে বাচ্চাটার অপারেশনের ডেলিভারির পরপর একটা অপারেশন লাগতে পারে, যেটাকে হলো গিয়ে আমরা কি বলি শান্ট অপারেশন। তারপর হলো গিয়ে মোড অফ ডেলিভারি যদি মাইল্ড হয়, মানে বাচ্চাটা যদি হলো গিয়ে অন্য কোনো কনজেনিটাল অ্যানোমালি না থাকে, ইনফেকশাস অ্যানোমালি না থাকে, আমরা চিন্তা করছি যে পেশেন্টের বাচ্চাটার প্রগনোসিস গুড, এবং হলো গিয়ে নিউরোসার্জন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের পরও আমরা ইয়ে করলাম, সিদ্ধান্ত নিলাম বাচ্চাটাকে আমরা লাইফ হলো গিয়ে ডেলিভারি করাবো, তখন সাধারণত আমরা সিজারিয়ান সেকশনে যাব।
যদি মডারেট হয়। হ্যাঁ, মাইল্ড হলে কেফালিক প্রেজেন্টেশন, মাইল্ড হাইড্রোকেফালাস হলে আমরা ভ্যাজিনাল ডেলিভারি করতে পারি, কিন্তু যদি মডারেট হয় তখন কিন্তু আমরা সিজারিয়ান সেকশনে যাব। ঠিক আছে? এবং ভ্যাজিনাল ডেলিভারির ক্ষেত্রে আমরা কি করব যে মানে আমি তো বললামই, ঠিক আছে? এরপর পোস্টনাটাল ম্যানেজমেন্ট কি অলমোস্ট ইয়ের মতনই, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ দ্য লেবার, দেন ম্যাটার্নাল ক্লোজ মনিটরিং করব, বাচ্চাটাকে নিউরোলজিস্ট দিয়ে এক্সামিনেশন করাবো, দেন হলো গিয়ে আমরা মানে পিপিএইচ ভিজিলেন্ট থাকবো ফর দ্য পিপিএইচ অ্যান্টিবায়োটিক, আর কাউন্সেলিং করব কি যে পেশেন্টার ওই যে এগুলা তো করলাম, সাথে হলো গিয়ে আপনার কমপ্লিকেশন অফ দ্য শান্ট আমাদের কাউন্সেলিং করতে হবে। শান্টের কমপ্লিকেশন কি হতে পারে? শান্টের কমপ্লিকেশন হলো গিয়ে পেরিটোনিয়াম মানে ইয়ে শান্ট অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, টাইম টু টাইম শান্টটা চেঞ্জ করতে হতে পারে, ফেইলিওর হতে পারে, ইনফেকশন হতে পারে। হ্যাঁ, এখন আসেন শান্ট কি কি ধরনের আছে। খুব কমনলি হলো গিয়ে ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট। এছাড়া আপনার রাইট অ্যাট্রিয়ামের সাথে বা সুপিরিয়র ভেনা কাভার সাথেও আমরা শান্টটা ইউজ করতে পারি। ঠিক আছে? এই তো, আর মোটামুটি এইটুকু পড়লেই হবে। এখন হলো গিয়ে আপনাদেরকে আমি কি বলবো, আচ্ছা ইয়েটা বলুন। হ্যাঁ, যে সিএসএফ আপনার সিএসএফ এর যে পাথওয়েটা সেটা বলি। সাধারণত কি হয়, অ্যারাকনয়েড প্লেক্সাস থেকে ল্যাটারাল ভেন্ট্রিকলের এখানে এরকম দুটা ল্যাটারাল ভেন্ট্রিকল থাকে। তো ল্যাটারাল ভেন্ট্রিকলের মাঝখানে থাকে হলো কি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন থাকে, তারপর থাকে হলো গিয়ে থার্ড ভেন্ট্রিকল, মাঝখান দিয়ে একটা থার্ড ভেন্ট্রিকল থাকে। ঠিক আছে? তারপর হলো গিয়ে আপনার থাকে হলো গিয়ে তার নিচে থাকে হলো গিয়ে ফোর্থ ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকলের পরে থাকে হলো গিয়ে স্পাইনাল কর্ড। তো প্রথমে হলো গিয়ে এখন শুরু হয় কোত্থেকে? অ্যারাকনয়েড প্লেক্সাস থেকে। অ্যারাকনয়েড প্লেক্সাস থেকে হলো গিয়ে আপনাদের একটা মিনিট, আচ্ছা। তো অ্যারাকনয়েড প্লেক্সাস থেকে হলো গিয়ে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে প্রথমে প্রডিউস হলো সিএসএফ, দেন ইন্ট্রাভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো, এটাকে বলা হয় ফোরামেন অফ মনরো, এটা দিয়ে আসলো হলো গিয়ে থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকলেও কিন্তু প্রডিউস হচ্ছে, আরো কিছু অ্যাড হলো। তারপর কি হলো, থার্ড ভেন্ট্রিকল থেকে আসলো ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকল হলো গিয়ে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। ঠিক আছে? অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। ফোর্থ ভেন্ট্রিকলের পরে দুইটা, এই যে এখানে হলো গিয়ে দুইটা ল্যাটারাল অ্যাপারচার থাকে আর একটা মিডিয়ান অ্যাপারচার থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় ফোরামেন অফ ম্যাজেন্ডি, আর এটাকে বলা হয় হলো গিয়ে, এই দুটাকে বলা হয় ফোরামেন অফ লুস্কা। তো এগুলোর মাধ্যমে সবগুলা সিএসএফ টা কি হয়, সিএসএফ হলো গিয়ে আসে হলো গিয়ে আপনার সাব অ্যারাকনয়েড স্পেসে। ঠিক আছে? সার্কুলেট হয়েও আসে হলো গিয়ে সাব অ্যারাকনয়েড স্পেসে, মানে এটা আবার রিসার্কুলেট হতে থাকে সাব অ্যারাকনয়েড স্পেসে। ঠিক আছে? আর সাথে হতে এগুলো সবগুলা মিলায় কি হয়, আবার অ্যাবজর্ব হয়। অ্যাবজর্ব হয় কোথায়? অ্যারাকনয়েড ভিলায়ে গিয়ে অ্যাবজর্ব হয়। অ্যারাকনয়েড ভিলাই হলো গিয়ে যে এরকম এরকম অ্যারাকনয়েড ভিলাই, এখানে যখন অ্যাবজর্ব হয় তখন এটা চলে যায় ডুরাল ভেনাস সাইনাসে। ঠিক আছে? ডুরাল ভেনাস সাইনাস হলে কিন্তু এটা আবার হোল ব্লাডের মধ্যে সার্কুলেট হয়। অ্যাকচুয়ালি ব্লাড ফিল্ট্রেশনের মাধ্যমে আমাদের রেনালে গিয়ে হয় হলো গিয়ে ইউরিন, আর সিএসএফ এ গিয়ে মাথার মধ্যে গিয়ে হয় সিএসএফ। ব্লাড ফিল্ট্রেশনের মাধ্যমেই কিন্তু, এবং অ্যারাকনয়েড প্লেক্সাস কি করে সাথে কি করে সিএসএফ প্রডিউস করে। তাহলে প্রথমে থার্ড ভেন্ট্রিকল, দেন ফোরামেন অফ ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো দিয়ে হলো গিয়ে সরি ল্যাটারাল ভেন্ট্রিকল দুইটা, then foramen of Monro দিয়ে third ventricle, then foramen of aqueduct of Sylvius দিয়ে fourth ventricle, then foramen of Luschka one pair laterally থাকবে lateral aperture, আর mediale থাকবে হলো কি foramen of Magendie। এগুলোর মাধ্যমে হবে হলো কি subarachnoid স্পেসে সার্কুলেট হবে, আর অ্যাবজর্ব হবে রিঅ্যাবজর্ব হবে হলো কি আপনার অ্যারাকনয়েড ভিলাই দিয়ে। ঠিক আছে? রিঅ্যাবজর্ব হয়ে কোথায় যাবে? ডুরাল ভেনাস সাইনাসে যাবে। এই হলো কি মোটামুটি আপনাদের সেলস অফ সার্কুলেশন। দেন হলো গিয়ে আমি এরপর আর কিছু অল্প কিছু জিনিস বলবো ইয়েতে। হোয়াট ইজ ড্যান্ডিও ওয়াকার সিনড্রোম? আমরা একটা ইয়ে থাকি, একটা এখানে থাকবে হলো গিয়ে ভেন্ট্রিকুলোমেগালি সাথে পোস্টেরিয়র ফোসা, আমাদের অ্যান্টিওক্রেনিয়াল ফোসা, মিডল
পোস্টোক্রেনিয়াল ফোসা আছে না, তো পোস্টোক্রেনিয়াল ফোসাতে একটা সিস্ট থাকবে। আর ডিসপ্লেসমেন্ট অফ দ্য অথবা অ্যাবসেন্ট অথবা কমপ্রেস, যখন এই পোস্টেরিয়র ফোসাতে একটা সিস্ট থাকে, তো পোস্টেরিয়র ফোসাতে কি থাকে, সেরিবেলাম থাকে, এটা কমপ্রেসড হয়ে যাবে। ঠিক আছে, কজ কি হতে পারে, সাধারণত ইনফেকশন এবং ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটির জন্যই হতে পারে। হ্যাঁ, তো এই তো মোটামুটি আমরা কি ইন্ট্রাইউটেরিন কোনো ধরনের অপারেশন করতে পারি? হ্যাঁ, ইন্ট্রাইউটেরিন শান্ট অপারেশনও করতে পারি। হ্যাঁ, অথবা যদি লাং ম্যাচুরেশন হয় তাহলে আমরা টার্মিনেশন করেও শান্ট অপারেশন করতে পারি। এই তো এখন আসেন স্পাইনা বাইফিডা। এটাও হলো গিয়ে নিউরাল টিউব ডিফেক্ট, এবং এটা দুই ধরনের। স্পাইনা এতক্ষণ হলো গিয়ে মাথার ভিতরে ছিল, মাথাটা ওপেন, সেটা হলো কি অ্যানেনকেফালি, অথবা মাথাটা বড়, হাইড্রোকেফালাস। এখন মাথা বাদ দেন, মাথা এটা হলো গিয়ে ব্রেন, এটা হলো গিয়ে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা আছে কিসের মধ্যে, ভার্টিব্রার মধ্যে। হ্যাঁ, স্পাইনের মধ্যে। এখন স্পাইনের মধ্যে কি আছে, এখানে স্পাইনাস প্রসেস আছে। এই স্পাইনাস প্রসেস এদিকে একটা, এদিকে একটা, মাঝখানে কিন্তু ফিউজড। যদি ফিউজ না হয় তখন কি হবে, যে এদিকে একটা থাকবে, ঠিক আছে, আর এদিকে একটা থাকবে। এটাকে বলা হয় স্পাইনা বাইফিডা, মানে স্পাইনাস প্রসেসটা দুই ভাগ করা, স্পাইনা বাইফিডা। এখন এটা ভিতরে যাই থাকুক, উপরে যদি এটা স্কিন দিয়ে কাভার থাকে তাহলে স্পাইনা বাইফিডা অকাল্টা বা ক্লোজ ভ্যারাইটি। আর যদি ওপেন থাকে, কোনো স্কিন দিয়ে কাভার্ড না থাকে, মানে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে এবং বাচ্চার উপর দিয়ে আমি স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছি, তাহলে সেটা হলো গিয়ে স্পাইনা বাইফিডা অ্যাপার্টা বা ওপেন ভ্যারাইটি। ঠিক আছে, ওটা ক্লোজ ভ্যারাইটি, এটা ওপেন ভ্যারাইটি। কেন হচ্ছে, এটা ইডিওপ্যাথিক এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। ঠিক আছে, দেন হলো কি এসব ক্ষেত্রে আমরা কি করব, মানে ওই তো অ্যাসোসিয়েটেড। আচ্ছা আচ্ছা, যদি হলো কি স্পাইনা বাইফিডা অকালটা থাকে, যদি আমরা আলট্রাসোনোগ্রামে প্রথমে ডায়াগনোসিস করতে পারি যে না এর স্পাইনা বাইফিডা এবং মানে ওপেন ভ্যারাইটি, তখন কিন্তু সাথে অ্যাসোসিয়েটেড হাইড্রোকেফালাস আছে কিনা আমরা এটাও দেখবো। ঠিক আছে, আচ্ছা, সাধারণত এই পেশেন্ট এখানে দুটো সাইন পাওয়া যায়, একটা হলো গিয়ে লেমন সাইন, আর একটা হলো গিয়ে ব্যানানা সাইন। ঠিক আছে, লেমন সাইন হলো গিয়ে পুরো মাথার সাইজটা হলো গিয়ে লেমন সাইজের হয়ে যাবে, আর ব্যানানা হলো গিয়ে মাঝখানে ওই যে সেরিবেলামটা হলো গিয়ে কম্প্রেসড হয়ে দুই পাশে হলো গিয়ে ব্যানানা শেপের হয়ে যাবে। এটা হলো গিয়ে ব্যানানা সাইন। এই দুইটা সাইন দেখা যায় স্পাইনা বাইফিডাতে। ঠিক আছে, দেন হলো গিয়ে আমরা কি করব, ম্যানেজমেন্ট কিভাবে দিব, ইফ বিফোর এজ অফ ভায়াবিলিটি মাল্টিপল অ্যানোমালি যদি প্রেজেন্ট থাকে, আমরা যে কোনো অ্যাবনর্মালিটি পাইলেই আমরা সাথে কয়েকটা জিনিস দেখবো যে মাল্টিপল অ্যানোমালি কিনা, কারণ একটা অ্যানোমালি থাকলে সাধারণত অ্যাসোসিয়েটেড অনেকগুলো অ্যানোমালি থাকতে পারে। এরপর হলো গিয়ে সাথে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা এবং এজ অফ ভায়াবিলিটি কিনা। যদি এজ অফ ভায়াবিলিটির আগে হয়, মাল্টিপল অ্যানোমালি প্রেজেন্ট থাকে, ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি থাকে, আমরা পেশেন্টকে কাউন্সেলিং করবো টার্মিনেশনের জন্য। আর যদি হলো গিয়ে এজ অফ ভায়াবিলিটি পরে থাকে এবং শুধুমাত্র হলো গিয়ে মানে ক্লোজ ভ্যারাইটি থাকে, তাহলে আমরা কি করব, এবং পেশেন্ট যদি চায় যে সে প্রেগনেন্সি কন্টিনিউ করবো, তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, সাথে কোনো ধরনের ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি যদি না থাকে। আর যদি শুধুমাত্র ওপেন ভ্যারাইটি থাকে, তাহলে হলো কি পেশেন্টের ইচ্ছার উপর, আমরা পেশেন্টের ইচ্ছার বাইরে কিছুই করতে পারবো না। হ্যাঁ, তবে আমরা বলে দিব যে এই বাচ্চাগুলার হওয়ার পরপরই মানে তার প্রগনোসিস খারাপ হতে পারে এবং হলো গিয়ে পেশেন্টের সার্জারি লাগতে পারে। ঠিক আছে, তো আমরা কিভাবে ইয়ে করব, মোড অফ ডেলিভারিটা কি হবে, মোড অফ ডেলিভারি হলো গিয়ে এটার প্রগনোসিসটাকে অল্টার করে না। ঠিক আছে, মোড অফ ডেলিভারির উপর কিছুই না। সো ভ্যাজিনাল ডেলিভারি করতে পারি, এবং হলো গিয়ে আমরা সিজারিয়ান সেকশন করবো হলো গিয়ে অবস্ট্রাকটেড লেবারের ক্ষেত্রে বা অবস্ট্রেটিক ইন্ডিকেশনের ক্ষেত্রে। হ্যাঁ, আর কারেক্টিভ সার্জারি আমরা কতক্ষণের মধ্যে দিব, উইদিন 48 আওয়ার্স। ঠিক আছে, নেক্সট হলো গিয়ে সিস্টিক হাইড্রোমা। সিস্টিক হাইড্রোমা হলো গিয়ে সাধারণত লিমফেটিক অবস্ট্রাকশনের জন্য হয়, এবং লিমফেটিক অবস্ট্রাকশন, লিমফেটিক ড্রেনেজ কোথায় হয়, আমাদের শরীরের সমস্ত লিম্ফ, ইন্টারনাল জুগুলার ভেইন, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইন্টারনাল জুগুলার ভেইন আর ব্রাকিওসেফালিক ভেইন, লেফট সাইডে, এখানে গিয়ে হলো গিয়ে সমস্ত লিমফেটিক চ্যানেল গুলা ওপেন করে। এটা যদি লিমফেটিক অবস্ট্রাকশন থাকে তখন কি হয়, লিম্ফটা জমে যায়, লিম্ফটা জমে এক সাইডে, সাধারণত ইউজুয়ালি লেফট সাইডে, এরকম হলো গিয়ে সিস্টিক হাইড্রোমা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, একটু কি আমরা অপেক্ষা করব আজানের জন্য, একটু অপেক্ষা করি।
আচ্ছা, তাহলে এই পেশেন্টগুলোর প্রেজেন্টেশন কি হতে পারে? সাধারণত হলো গিয়ে আপনার মানে আলট্রাসোনোগ্রামে তো আসলো, বা আমরা প্রগনোসিস কিরকম হতে পারে যদি হলো কি সাথে অ্যাসোসিয়েটেড মাল্টিপল মানে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি থাকে, অথবা হলো গিয়ে তার যদি কোনো ধরনের মাল্টিপল নর্মালিটি থাকে, এবং যদি হলো গিয়ে এজ অফ ভায়াবিলিটির আগে আসে, তখন হলো গিয়ে যদি মাল্টিপল অ্যাবনর্মালিটি থাকে তখন কিন্তু প্রগনোসিসটা খারাপ, হ্যাঁ, প্রগনোসিস পোর। তো ইন দ্যাট কেস তখন আমরা টার্মিনেশনের জন্য পেশেন্টকে কাউন্সেলিং করব। আর যদি একটাই শুধুমাত্র সিস্টিক হাইগ্রোমা আছে, লেট প্রেজেন্টেশন, ইন দ্যাট কেস তখন কিন্তু হলো গিয়ে প্রগনোসিস খারাপ না, এবং তখন আমরা হলো গিয়ে ডেলিভারি করাতে পারি। ঠিক আছে। আচ্ছা, সাথে কি এটার সাথে কি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে কিনা? হ্যাঁ, 60% কেসে সিস্টিক হাইগ্রোমা অ্যাসোসিয়েটেড উইথ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। ঠিক আছে। আদার কি কি জিনিস থাকতে পারে? সেটা হলো নন ইমিউন হাইড্রপস থাকতে পারে। ম্যানেজমেন্ট আমরা কিভাবে দিব? শুধুমাত্র একটা সিঙ্গেল সিস্টিক হাইগ্রোমা, কোনো ধরনের মাল্টিপল অ্যানোমালি নাই, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি নাই, লেট প্রেজেন্টেশনে আসছে, কম্পিটেবল উইথ লাইফ, তাহলে কন্টিনিউশন অফ প্রেগনেন্সি। হ্যাঁ, যেহেতু হলো কি এটা কিভাবে মোড অফ টার্মিনেশন কি হবে, যেহেতু এখানে একটা বড় একটা মানে সিস্ট এবং হলো গিয়ে অবস্ট্রাকশনের একটা চান্স থাকে, সো আমরা হলো গিয়ে সিজারিয়ান সেকশন করব টু ফ্যাসিলিটেট দ্য অ্যাট্রমাটিক ডেলিভারি। ঠিক আছে। আচ্ছা, দেন হলো গিয়ে যদি আমরা মনে করি যে এজ অফ ভায়াবিলিটি মানে টার্মিনেশন যদি চিন্তা করি, বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি, আর্লি প্রেজেন্টেশন, মাল্টিফোকাল, দেন হলো গিয়ে আদার্স অ্যাবনর্মালিটি আছে, অথবা পেশেন্টটা বাচ্চা রাখতে চায় না, তখন কিন্তু আমরা বাচ্চা ভ্যাজিনাল ডেলিভারি করব। ঠিক আছে। যদি হলো অবস্ট্রাকশন থাকে তখন আমরা কি করব? পিয়ার্স করে ওই জায়গাটা পিয়ার্স করে, কারণ এটা তো সিস্টিক হাইগ্রোমা, মানে এটার ভিতরে কি ফ্লুইড, সো আমরা ফ্লুইডটা ড্রেন আউট করে তারপর ভ্যাজিনাল ডেলিভারি করব। ঠিক আছে। এই কোনো ধরনের ইন্ট্রাইউটেরাইন থেরাপি কি আমরা দিতে পারি? স্ক্লেরোথেরাপি দিতে পারি। বাট এই পোর্শনটা আপনাদের পরীক্ষার জন্য আসলে খুবই কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট। অ্যাবডোমিনাল ডিফেক্ট কি কি হতে পারে? দুই ধরনের অ্যাবডোমিনাল ডিফেক্ট। এটা একটু ইম্পর্টেন্ট কেন? কারণ এটা আপনাদেরকে অস্পিতে আসতে পারে অথবা এসএকিউতে আসতে পারে। দুই ধরনের ডিফেক্ট আছে, একটা হলো গিয়ে গ্যাস্ট্রোস্কাইসিস, আর একটা হলো গিয়ে ওমফ্যালোসিল। ঠিক আছে। গ্যাস্ট্রোস্কাইসিস এবং ওমফ্যালোসিলের একটা সুন্দর ডিফারেন্স আমি আপনাদেরকে বলবো। গ্যাস্ট্রোস্কাইসিস মানে কিভাবে ফরমেশন হচ্ছে, সাধারণত আম্বিলিকাল স্টকটা 12 সপ্তাহের মধ্যে হলো কি ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, মানে আমি বলি ওমফ্যালোসিলটা আমরা কাকে বলছি? প্রোট্রুশন অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট থ্রু দ্য আম্বিলিকাস অ্যান্ড আম্বিলিকাল কর্ড এট দ্য অ্যাপেক্স অফ দ্য কন্টেন্ট। ঠিক আছে। এখানে কি আমরা দেখবো যে প্রথমত হলো কি হোয়াট ইজ গ্যাস্ট্রোস্কাইসিস, হোয়াট ইজ ওমফ্যালোসিল। প্রথমত হলো কি গ্যাস্ট্রোস্কাইসিসটা হলো গিয়ে একটা প্যারা আম্বিলিকাল ডিফেক্ট, মানে একটা প্যারা আম্বিলিকাল ডিফেক্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর ওমফ্যালোসিলটা হলো গিয়ে এটা হলো গিয়ে আম্বিলিকাস, আর এটা প্যারা আম্বিলিকাল ডিফেক্ট, একদম আম্বিলিকালি ইয়ে না। আর যেটা হলো গিয়ে ওমফ্যালোসিলটা হলো কি ইউজুয়ালি মিড লাইন প্রবলেম, এই মিড লাইন প্রবলেম মাঝখান দিকে। এখন আসেন আম্বিলিকাল কর্ডটা কোথায় ইনসার্শন হয়? গ্যাস্ট্রোস্কাইসিস আমি যদি একটা ডিফারেন্স করি, এটা হলো গিয়ে গ্যাস্ট্রোস্কাইসিস আর এটা হলো গিয়ে ওমফ্যালোসিল। কোনটা খারাপ? ওমফ্যালোসিলটা বেশি খারাপ, বুঝছেন? আচ্ছা, এখন গ্যাস্ট্রোস্কাইসিস এরকম আছে একটা, এটা হলো গিয়ে গ্যাস্ট্রোস্কাইসিস, দিস ইজ আম্বিলিকাস, এটা হলো গিয়ে প্যারাম্বিলিকাল ডিফেক্ট, আর এটা হলো গিয়ে আম্বিলিকাস দিয়ে ভিতরে বের হয়ে আসছে, বাইরে বের হয়ে আসছে। ঠিক আছে। তো ইউজুয়ালি এটা কি হয়, আমাদের একটা 6 উইকস এর দিকে একটা ফিজিওলজিক্যাল হার্নিয়া হয়, যখন হলো গিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিটা হলো গিয়ে ছোট থাকে এবং সাথে হলো গিয়ে আপনার ইন্টেস্টাইন গুলা বড় হতে থাকে, তখন এগুলা কি হয় ইয়ক স্যাক পর্যন্ত এই পর্যন্ত হলো গিয়ে বের হয়ে আসে। এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল হার্নিয়া। তারপর আস্তে আস্তে কি হয়, উইদিন 12 উইকস এটা ভিতরে ঢুকে যায় এবং এটাও হলো গিয়ে ক্লোজ হয়ে যাবে এক সময়। তো যখন হলো গিয়ে ভিতরে হলো গিয়ে ঢুকে না গিয়ে বাইরে এটা থাকবে, তখন হলো গিয়ে সেটাকে আমরা বলছি ওমফ্যালোসিল। হ্যাঁ। আচ্ছা, তো আর গ্যাস্ট্রোস্কাইসিস হলো গিয়ে একটা প্যারাম্বিলিকাল ডিফেক্ট। তো এখন আসেন কর্ডটা কোথায় থাকবে? আম্বিলিকাল কর্ড ইউজুয়ালি অন দ্য গ্যাস্ট্রোস্কাইসিস অন দ্য রাইট সাইড অফ দ্য কর্ড। ঠিক আছে, কর্ড ইনসার্শন, রাইট সাইড অফ দ্য কর্ড ইনসার্শন থাকবে। তার মানে হলো গিয়ে এটা যদি আম্বিলিকাস হয়, হ্যাঁ, এটা তো ডিফেক্ট, আম্বিলিকাসের রাইট সাইডে হলো গিয়ে তার হলো গিয়ে কর্ডটা ইনসার্শন থাকবে। আর এখানে থাকবে হলো গিয়ে একদম মেমব্রেনের মধ্যে, হ্যাঁ, এখানে হলো গিয়ে একটা মেমব্রেন দিয়ে কভার থেকে মেমব্রেনের মধ্যে হলো গিয়ে কর্ডটা ইনসার্টেড থাকবে।
দেন গ্যাস্ট্রোস্কাইসিসে কি হবে, হার্নিয়েটেড স্মল বাবেল লুপস ফ্লোটিং অন দ্য ফ্রি অ্যামনিওটিক ফ্লুইড, মানে এখানে কিন্তু কোনো কিছু দিয়ে কভার থাকবে না, হ্যাঁ, এটা হলো গিয়ে নাড়ি ভুড়ি গুড়া সব এদিক দিয়ে বের হয়ে ভাসতে থাকবে অ্যাবডোমেনের মধ্যে, কোনো কিছু দিয়ে কভার থাকবে না। আর এখানে হলো গিয়ে একটা মেমব্রেন দিয়ে কভার থাকবে, ঠিক আছে, আম্বিলিকাস দিয়ে বের হবে এবং একটা মেমব্রেন দিয়ে কভার থাকবে। দেখে মনে হচ্ছে এটা বেশি ভালো, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা বেশি ভালো, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো গিয়ে আপনার হলো গিয়ে নট কাভার্ড বাই এনি মেমব্রেন, ঠিক আছে, গ্যাস্ট্রোস্কাইসিসে সব খোলা এরকম ভাসতে থাকবে, কোনো কিছু মেমব্রেন দিয়ে কভার থাকবে না, বাট এটা মেমব্রেন দিয়ে কভার থাকবে। আচ্ছা, এটা সাধারণত নট অ্যাসোসিয়েটেড উইথ ক্রোমোজোমাল অ্যানোমালি, এটা সাধারণত স্পোরাডিক থাকে, কিন্তু এটার সাথে অ্যাসোসিয়েটেড ক্রোমোজোমাল অ্যানোমালি থাকতে পারে, এই জন্য এটার প্রগনোসিস খারাপ আর এটার প্রগনোসিস ভালো, ঠিক আছে। তো এখন হলো গিয়ে আসেন গ্যাস্ট্রোস্কাইসিসের প্যাথোফিজিওলজিটা কি হবে, এটা হবে হলো গিয়ে মানে ইনফাকশন অফ দ্য সাপ্লাইং ভেসেল, হ্যাঁ, ইনফাকশন অফ দ্য সাপ্লাইং ভেসেল ডিফেক্ট অফ দ্য, মানে এই জায়গাটা এই যে বললাম এখানে হলো গিয়ে একটা সাপ্লাইং ভেসেল, এটা তো বললাম একটা প্যারাম্বিলিক্যাল ডিফেক্ট, এই জায়গাটায় দেখা গেছে যে ব্লাড সাপ্লাইটা কম, সো এখানে হলো গিয়ে একটা কি হচ্ছে, ইনফেকশন হচ্ছে, ইনফেকশন হওয়ার জন্য এখানে ডিফেক্ট হচ্ছে, ও এরিয়াটা ওপেনিং থাকতেছে এবং হলো গিয়ে ক্লোজ হচ্ছে না, ঠিক আছে, গ্যাস্ট্রিক কন্টেন্ট ওই দিক দিয়ে কামস আউট, বের হয়ে আসতেছে। আচ্ছা, আর ইন দ্যাট কেস, আচ্ছা এটা ম্যানেজমেন্ট একটু পরে বলছি, এখন ওমফ্যালোসিলটা একটু বলি। এই ক্ষেত্রে আমরা ওমফ্যালোসিলটা বললাম তো যে পুরাটা হলো একটা মেমব্রেন দিয়ে কভার থাকবে, এখন আমরা এটাকে ম্যানেজ করব কিভাবে, হ্যাঁ, যেহেতু হলো গিয়ে ওমফ্যালোসিলটা এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির সাথে রিলেটেড, সো এটা কিন্তু আমরা হলো গিয়ে রিকারেন্স হতে পারে, বাট গ্যাস্ট্রোস্কাইসিস রিকারেন্সটা কম হয়। এখন আমরা ডেলিভারি করব কিভাবে, হ্যাঁ, প্রথমত হলো গিয়ে ইটিওলজি আননোন, গ্যাস্ট্রোস্কাইসিস মোস্ট অফ দ্য স্পোরাডিক হতে পারে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। এখন হলো গিয়ে আসেন প্রগনোসিস অফ দ্য বেবি, বাচ্চার প্রগনোসিসটা কিরকম, যদি অ্যাসোসিয়েটেড অ্যানোমালি না থাকে তাহলে প্রগনোসিস ভালো, আর যদি অ্যাসোসিয়েটেড অ্যানোমালি মেজর অ্যাবনর্মালিটি থাকে, ধরেন কারো যদি কার্ডিয়াক অ্যানোমালি থাকে, তাহলে মর্টালিটি হলো গিয়ে আপনার 100%, ঠিক আছে। আচ্ছা, এখন হলো গিয়ে আপনার ইয়েটা কিভাবে করবেন, ডেলিভারিটা কিভাবে করবেন, ডেলিভারি করব হলো গিয়ে আমরা প্রথমত হলো গিয়ে সিজারিয়ান সেকশন করব, দুটার কোনোটাতেই আমরা হলো গিয়ে ইয়ে করব না, যদি হলো কি ওমফ্যালোসিলটা বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি আসে আমরা কিন্তু টার্মিনেশন করে দিব। আর গ্যাস্ট্রোস্কাইসিসের ক্ষেত্রে আমরা কি করব, যদি হলো গিয়ে আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি আসে তখন কিন্তু যেহেতু কম্পিটেন্ট উইথ লাইফ, সো এটা আমরা হলো গিয়ে ডেলিভারি করাবো। ভ্যাজিনাল ডেলিভারি আইডিয়াল, কিন্তু হলো গিয়ে মানে যদি লার্জ ওমফ্যালোসিল থাকে এবং অবস্ট্রাকশন থাকে তাহলে আমরা হলো গিয়ে সিজারিয়ান সেকশন করব। এবং ডেলিভারির ক্ষেত্রে আমরা কি করব, গ্যাস্ট্রোস্কাইসিসের ক্ষেত্রে আমরা কি করব, ডেলিভারির পর ইমিডিয়েট পোস্ট ডেলিভারি কেয়ার যেটা, সেটা হলো গিয়ে একটা ব্যাগ দিয়ে, স্টেরাইল ব্যাগ কন্টেইনিং উইথ ইলেকট্রোলাইট, ওয়ার্ম ইলেকট্রোলাইট, প্লাজমা এবং অ্যান্টিবায়োটিক, এটা দিয়ে বাচ্চার পেটটা কভার করে দিব, বাচ্চাটাকে র্যাপ করে দিব, হ্যাঁ, পুরাটা কভার করে দিব, কেন, যেন বাচ্চাটার ইন্টেস্টাইন থেকে কোনো ধরনের হিট এবং ফ্লুইড লস না হয়, ঠিক আছে। তারপর কি হয়, তারপর আমরা যদি গ্যাস্ট্রোস্কাইসিস থাকে আমরা ইমিডিয়েট অপারেশনে পাঠাই দিব, হ্যাঁ। তো যদি হলো গিয়ে ধরেন অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে ইন্টেস্টাইনটা ঢুকানো যাচ্ছে, তখন কি হবে, শুধুমাত্র এই জায়গাটাকে কিন্তু হলো গিয়ে মানে আমরা ইয়েটা ক্লোজ করে দিব, ধরেন যে ওপেনিংটা আছে ওপেনিংটাকে হলো গিয়ে ক্লোজ করে দিব। আর যদি হলো গিয়ে ইয়ে না থাকে আপনার মানে ওপেনিংটাকে ক্লোজ করে দিব, ব্যাস শেষ। কিন্তু যদি আমাদের মনে হয় যে অ্যাবডোমিনাল ক্যাভিটিটা ইন্টেস্টাইনের চেয়ে ছোট বা কম এবং হলো গিয়ে ইন্টেস্টাইনটা ভিতরে আমরা ঢুকাতে পারবো না, তখন কি করব, এটাকে আমরা একটা সাইলো ব্যাগ দিয়ে কভার করে রাখবো। মোটমাট আমরা জিনিসটাকে ওপেন রাখবো না, আমরা বাচ্চাটা হওয়ার পরে হয় বাচ্চাটাকে একটা স্টেরাইল ব্যাগ দিয়ে কভার করে রাখবো, যেটার ভিতরে ওয়ার্ম ইলেকট্রোলাইট, প্লাজমা, অ্যান্টিবায়োটিক থাকবে, অথবা শুধু পেটের জায়গাটাকে একটা সাইলো ব্যাগ দিয়ে কভার করে রাখবো, যেন হলো কি এখান থেকে হিট এবং ফ্লুইডটা লস না হয়, ঠিক আছে। তারপর আমরা পেশেন্টটাকে পেডিয়াট্রিক সার্জারিতে পাঠিয়ে দেবো, এবং যখন একটু বড় হয়ে যাবে, বাচ্চাটা একটু বড় হয়ে যাবে, তখন আমরা কি করব, ইন্টেস্টাইন ভিতরে দিয়ে মানে ওই ডিফেক্টটাকে আমরা ক্লোজ করে দিব। এই তো, হ্যাঁ, এটাই মোটামুটি আপনার ওমফ্যালোসিস আর গ্যাস্ট্রোস্কাইসিস। আর এছাড়া হলো গিয়ে রেনাল কিছু অ্যাবনর্মালিটি আছে, রেনাল অ্যাবনর্মালিটি সাধারণত 5 ধরনের। একটা হলো গিয়ে হাইড্রোনেফ্রোসিস, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, মাল্টিসিস্টিক কিডনি ডিজিজ,
ইনফ্যান্টাইল পলিসিস্টিক কিডনি ডিজিজ, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। হাইড্রোনেফ্রোসিস যেটা, হাইড্রোনেফ্রোসিস হলো গিয়ে আপনার ডাইলেটেশন অফ দ্য কালেক্টিং টিউবুলস। ঠিক আছে, এটা মাইল্ড, মডারেট, সিভিয়ার 3 ধরনের হতে পারে। তাহলে কালেক্টিং টিউবুল আমাদের কিন্তু রেনালের অনেকগুলো আছে, নেফ্রন, দেন হলো গিয়ে কালেক্টিং টিউবিউল, দেন কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, তাহলে হলো গিয়ে প্রথমত হলো গিয়ে নেফ্রন আসে, একটা নেফ্রনের মধ্যে গ্লোমেরুলাস আছে, দেন বোম্যান্স ক্যাপসুল আছে, দেন হলো গিয়ে ইউ লুপ আছে, দেন হলো গিয়ে কালেক্টিং আছে, কালেক্টিং টিউবুল আছে। এটাকে কালেক্টিং টিউবুল বলা হয়, কালেক্টিং ডাক্ট। হ্যাঁ, তো এই কালেক্টিং টিউবুল গুলো যখন হলো গিয়ে অনেক এটার ভিতরে পানি জমে যায়, তখন হলো গিয়ে ডাইলেটেশন হয়ে যায়, তখন সেটাকে বলা হয় আমরা হাইড্রোনেফ্রোসিস। মাইল্ড, মডারেট, সিভিয়ার 3 ধরনের হতে পারে। হ্যাঁ, আচ্ছা এখন হলো গিয়ে মাইল্ড, মডারেট, সিভিয়ার এত 3 ধরনের যদি হয়, আচ্ছা এখন হলো গিয়ে এছাড়া একটা নিউয়ার ক্লাসিফিকেশন আছে সোসাইটি অফ ইউরোলজিস্টের মাধ্যমে, মানে সোসাইটি অফ ইউরোলজিস্ট, অ্যাকর্ডিং টু সোসাইটি অফ ইউরোলজিস্ট এটা 5 রকম হতে পারে, গ্রেড 1, 2, 3, 4, 5। তো গ্রেড 1 হলো কি শুধুমাত্র পেলভিস ডায়ালিটেশন। হ্যাঁ, ধরেন এই তো রেনাল পেলভিস, এটা হলো কি আপনার কিডনি, কিডনির পর হলো গিয়ে এটা হলো গিয়ে কিডনি, কিডনির পর হলো কি এখানে আপনার রেনাল পেলভিস। হ্যাঁ, এটা রেনাল পেলভিস, দেন হলো গিয়ে ইউরেটার। তো রেনাল পেলভিসটা যদি শুধু ডায়ালিটেশন হয় তাহলে হলো গিয়ে গ্রেড 1। তারপর হলো কি গ্রেড 2 কি পেলভিক ডায়ালিটেশন থাকবে, সাথে হলো কি মাইনর ক্যালিসিয়াল ডায়ালিটেশন থাকবে। ঠিক আছে, মাইনর ক্যালিক্স মানে এখানে তো হলো কি মেজর ক্যালিক্স, ভিতরে যদি ঢুকেন মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স এগুলো আছে না, মাইনর ক্যালিক্স গুলা হলো কি আপনার ডায়ালিটেশন থাকবে। তাহলে হলো কি গ্রেড 2। পেলভিক ডায়ালিটেশন প্লাস মেজর এবং মাইনর ক্যালিক্স গ্রেড 3। ঠিক আছে, গ্রেড 4 কোনটা? পেলভিক ক্যালিসিয়াল ডায়ালিটেশন, সাথে হলো কি রেনাল কর্টিক্যাল থিনিং। হ্যাঁ, এই গ্রেড 4। এই 4 ধরনেরই আমি 5 ধরনের বলছি, সাথে হলো কি তাহলে শুধুমাত্র পেলভিস হলো কি গ্রেড 1, পেলভিস প্লাস মাইনর ক্যালিক্স হলো কি গ্রেড 2, পেলভিস মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্স হলো কি গ্রেড 3, আর হলো কি রেনাল কর্টেক্স হলো কি একদম থিন হয়ে গেছে, এটা হলো কি 4, গ্রেড 4। ঠিক আছে, গ্রেড 4। দেন হলো কি কজ অফ হাইড্রোনেফ্রোসিস। কজ অফ হাইড্রোনেফ্রোসিস কি হতে পারে? ইউরেটারোপেলভিক জাংশনে অবস্ট্রাকশন হতে পারে, মানে যে কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন হতে পারে, হয় ইউরেটারের সাথে পেলভিসের জাংশনে অবস্ট্রাকশন, অথবা ইউরেটারের সাথে ব্লাডারের জাংশনে অবস্ট্রাকশন, অথবা ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স হতে পারে। ঠিক আছে, দেন হলো কি ইউটেরো ভেসিক্যাল জাংশন অবস্ট্রাকশন হলে কি হবে? মেগা ইউরেটার হতে পারে, ইউরেটারো সিল হতে পারে। এই তো, এখন আসেন এগুলার আমরা ম্যানেজমেন্ট কিভাবে দিব যদি এই ধরনের হাইড্রোনেফ্রোসিস থাকে বাচ্চার। তো সাধারণত মাইল্ড টু মডারেট যদি হয় আমরা কিন্তু কন্টিনিউ করি। হ্যাঁ, সাধারণত এদের ইয়েটা গুড থাকে, এদের হলো গিয়ে প্রগনোসিস ভালো থাকে, এএফআই নর্মাল, কোনো ধরনের ব্লাডারটা বড় হয়ে যায় না, কোনো ধরনের সমস্যা নাই, আদার্স কোনো নর্মাল অ্যানোমালিজ নাই, তখন হলো কি এই বাচ্চাগুলাকে কিন্তু এই বাচ্চা আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, কিন্তু যদি আদার অ্যাসোসিয়েটেড অ্যানোমালি থাকে, অপোজিট সাইডের কিডনি স্ট্যাটাস দেখে আমরা যদি হলো গিয়ে ওই পাশেও ইনভলভমেন্ট থাকে, এএফআই হলো গিয়ে ঝামেলা করতেছে বা সিভিয়ার অলিগো হয়ে গেছে, তখন কিন্তু আমরা যদি দেখি আমরা বাচ্চার প্রগনোসিস খারাপ, তখন কিন্তু আমরা টার্মিনেট করে দিই। ঠিক আছে, নেক্সট হলো গিয়ে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বুঝে যাচ্ছে একটা অবস্ট্রাকশন আছে, কোথায় থাকে? এখানে পোস্টেরিয়র ইউরেথ্রাল একটা ভালভ থাকে। এই পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভে এটা সাধারণত ভালভ হয়, এবং আমরা আলট্রাসোনোগ্রামে কি হয়? একটা কি হোল ব্লাডার পাই। হ্যাঁ, ধরেন একটা ব্লাডার আছে পুরাটা, এরকম একটা ব্লাডারের ইয়েটা তো এই যে এরকম এরকম হওয়ার কথা, তাই না? দেখা যায় যে এখানে একটা কি হোল আছে। হ্যাঁ, মানে একটা চাবির ইয়ের মতন কি হোল একটা ইয়ে, মানে একটা ব্লাডার থাকবে আলট্রাসোনোগ্রামে। কমপ্লিকেশনে কি হয়? ইউরেথ্রাল অ্যাট্রেসিয়া হতে পারে, মেটাল স্টেনোসিস হতে পারে, ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। ম্যানেজমেন্ট কি হবে? ম্যানেজমেন্ট হলো গিয়ে অ্যাসেসমেন্ট অফ দ্য, মানে যদি শুধুমাত্র পোস্ট ইউরেথ্রাল ভালভ থাকে তখন আমরা হলো গিয়ে অ্যাসেস করব কিডনি স্ট্যাটাসটা। যদি কোনো ধরনের মেজর অ্যাবনর্মালিটি না থাকে, কোনো ধরনের ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি না থাকে, তারপর মেগাসিস্টাইটিস, মেগা ইউরেটার মানে ব্লাডার বড় হয়ে যাচ্ছে, ইউরেটার বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, এগুলো যদি না থাকে, হাইড্রোনেফ্রোসিস, অন্য কোনো ধরনের প্রবলেম না থাকে, তাহলে আমরা কন্টিনিউ করবো। শুধুমাত্র পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ আছে, আর কোনো সমস্যা নেই। আর যদি এগুলোর মধ্যে থাকে, বাচ্চার প্রগনোসিস খারাপ মনে হয়, তখন আমরা হলো গিয়ে টার্মিনেশন করব। ঠিক আছে, নেক্সট হলো গিয়ে আপনার মাল্টিসিস্টিক কিডনি ডিজিজ। মাল্টিসিস্টিক কিডনি ডিজিজ কি? রেনাল সিস্ট ডিউ টু ডাইলেটেশন অফ দ্য রেনাল টিউবুল।
এটা মোস্ট কমন কজ অফ নিউনেটাল রেনাল ম্যাস, ঠিক আছে। দেন হলো কি আলট্রাসোনোগ্রামে আমরা কি পাবো, ইউনিল্যাটারাল মানে ডিফারেন্ট নন কমিউনিকেটিং হতে পারে, ইউনিল্যাটারাল ডিফারেন্ট সাইজ হতে পারে, দেন হলে কি নন কমিউনিকেটিং সিস্ট হতে পারে, কিডনি শেপ নট মেইনটেইন। প্রগনোসিস কিরকম, ইউনিল্যাটারাল যদি কন্ট্রাল্যাটারাল কিডনি ফাংশন ভালো থাকে, অ্যাসোসিয়েটেড আদার অ্যানোমালি যদি না থাকে, কোনো ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি যদি না থাকে, তাহলে কিন্তু ভালোই, খারাপ না। যদি বাইল্যাটারাল থাকে তাহলে হলো গিয়ে পোর প্রগনোসিস। যদি বাইল্যাটারাল থাকে তাহলে আমরা টার্মিনেশন করে দিব, আর যদি হলো গিয়ে ইউনিল্যাটারাল থাকে তাহলে আমরা হলো গিয়ে ইয়েতে মানে কনজারভেটিভ অ্যাপ্রোচে যাব, ঠিক আছে। আর এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ইনফ্যান্টাইল পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা হলো গিয়ে আপনার ইনফ্যান্টাইল যেটা, সেটা হলো অটোসোমাল রেসেসিভ ডিসঅর্ডার, আর অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ হলো অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। হ্যাঁ, প্রগনোসিস কিরকম, পুয়ার, কারণ হলো কি এটা বাইল্যাটারাল থাকে। এখানে আলট্রাসোনোগ্রাম কি হয়, সিমেট্রিক্যাল এবং বাইল্যাটারাল এনলার্জমেন্ট অফ দ্য কিডনি থাকে। সেকেন্ডারি টু দ্য প্রাইমারি ডিফেক্ট থাকে ইন দ্য কালেক্টিং টিউব, ঠিক আছে। শেপ অফ দ্য কিডনি মেনটেন্ড হয়, এবং হলো গিয়ে আপনার মানে আপনি কখন ডায়াগনোসিস করতে পারবেন, 16 সপ্তাহের দিকে ডায়াগনোসিস করতে পারবেন, ঠিক আছে। ইফেক্ট অফ দ্য ফিটাস কি, বাচ্চাটা স্টিল বার্থ হতে পারে, অলিগোহাইড্রামনিয়াস হয়ে পালমোনারি হাইপারটেনশন হতে পারে, আর্লি নিওনেটাল ডেথ হতে পারে। এই তো শেষ। আর অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা হলো গিয়ে পটার3 ডিজিজ, অটোসোমাল ডমিনেন্ট, সাধারণত 23 উইকস এর দিকে ডায়াগনোসিস করা যায়। ইউজুয়ালি ইউনিল্যাটারাল, প্রগনোসিস সাধারণত ভালো, সার্ভাইভ করতে পারে। যদি বাইল্যাটারাল হয় তাহলে পোর প্রগনোসিস, ঠিক আছে। এখানে কিডনি সাইজটা বড় হয়ে যায়, ইনক্রিজ ইকোজেনিসিটি, নর্মাল ফ্লুইড ভলিউম থাকতে পারে। তো যদি ক্রনিক ডিজিজ, মানে সাধারণত যদি এটা যেহেতু অটোসোমাল ডমিনেন্ট, যদি হলে কি ওয়াইড ভ্যারিয়েশন অফ সিমটম থাকে, ডায়াগনোসিস বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি থাকে, বাইল্যাটারাল হয়, ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, তো এটা তো অ্যাডাল্ট মানে অটোসোমাল ডমিনেন্ট, তখন কিন্তু আমরা টার্মিনেশন করে দেবো। যদি আমাদের হলো গিয়ে অ্যাসোসিয়েটেড মেজর অ্যানোমালি না থাকে, ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি না থাকে, স্ট্যাটাস অফ দ্য অপোজিট কিডনি যদি ভালো থাকে, তখন কিন্তু আমরা কি করতে পারি, কনজারভেটিভ ট্রিটমেন্টে যেতে পারি, ঠিক আছে। এই তো এই পর্যন্ত হলে গিয়ে ফিটাল অ্যানোমালি। এর মধ্যে আপনাদের কি কি লাগবে, অ্যানেনকেফালি, হাইড্রোকেফালাস, গ্যাস্ট্রোস্কাইসিস আর ওমফ্যালোসিস, এই চারটা মেইনলি ভালো করে পড়বেন। আমি আজকে, আচ্ছা আমার বাকি থাকলো কি কি আজকে টপিকের মধ্যে, আজকে আপনারা খুব বেশি মানুষও নাই, এই জন্য আমি পড়াতে আসলে খুব বেশি মজাও পাচ্ছি না, মানে ইয়েও পাচ্ছি না। তো আজকের হলো কি টপিকের মধ্যে আর থাকতো হলো গিয়ে মনে হয় এনিমিয়া, মাল্টিপল প্রেগনেন্সি, এনিমিয়া আর কোয়াগুলেশন ডিসঅর্ডার, মাল্টিপল প্রেগনেন্সি, এনিমিয়া, কোয়াগুলেশন ডিসঅর্ডার, আর মোটামুটি আমি সবে বলে ফেলছি। তাহলে এই তিনটা আমি শনিবার দিন ছিল হলো কি কেস, মাল্টিপল প্রেগনেন্সি, কোয়াগুলেশন ডিসঅর্ডার, সাথে আমি এনিমিয়াটা বলে দিই, ঠিক আছে। তাহলে আমি এখানেই শেষ করছি। আপু, একজন আপু আছেন ফাহমিদা আপু, আপনার কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনি বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি এখানে শেষ করছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, যারা হলো গিয়ে পরবর্তীতে রেকর্ডেড লাইভ দেখবেন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা প্লিজ আমাকে ট্যাগ করে জানাবেন, ঠিক আছে। এবং চেষ্টা করবেন ক্লাসে প্রেজেন্ট থাকলে, ক্লাসে প্রেজেন্ট থাকলে হলো গিয়ে পড়াতেও খুব লাগে, ভালো লাগে, এবং আপনারাও হলো গিয়ে মানে কোনো ফাঁক ফোকর থাকে না যে এই জায়গাটা আমি স্কিপ করে গেলাম বা এই জায়গাটা আমি বললাম না, ব্যাপারটা এরকম যেন এরকম হয় না, ঠিক আছে। সো আপনারা চেষ্টা করবেন হলো গিয়ে ক্লাসে প্রেজেন্ট থেকে লাইভ ক্লাসটা করতে। ওকে, তাহলে আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফিয়া আক্তার জাহান আপনাদের সবাইকে